বিয়েটা হয়ে গেল হঠাৎ করেই। আজকে যে আমার বিয়ে হবে সেটা আমি আজকে সকালেও ভাবিনি। কি থেকে কি হয়ে গেল নিজেও জানি না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যার সাথে আমার বিয়েটা হয়েছে সেটা আর কেউ নয়, আমার ভাবি। হুম, আমার আপন বড় ভাইয়ের বউ, যাকে আজকে সকালেও আমি ভাবি বলে ডেকেছি। কিন্তু এখন আমার বউ, এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের উপর, আর ভাবি মানে আমার বউ বাসর ঘরে অপেক্ষা করছে আমার জন্য। কিছু বুঝতেছেন না তো? চলেন তাহলে পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি। আজ থেকে প্রায় 1 বছর আগে ভাবির আর ভাইয়ার বিয়ে হয়। খুব সুন্দর দিন যাচ্ছিল। ভাইয়া ইটালি থাকতো, আমি আম্মু আব্বুর বাড়িতে থাকতাম। আমি তখন অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট ছিলাম। ভাইয়া আর আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো, দুজনে খুবই ক্লোজ ছিলাম। বাবার একটা দোকান ছিল, ভাইয়া ইটালি যাওয়ার পর বিক্রি করে দিয়েছে, কারণ ভাইয়ার নিষেধ ছিল বাবা যেন আর কোনো কাজ না করে। এইভাবে আমাদের দিন যাচ্ছিল। আমিও বন্ধু বান্ধব, পড়ালেখা, আড্ডা এসব নিয়েই অসাধারণ লাইফ কাটাচ্ছিলাম। একটা ঝড় এসে আমাদের এই সুখী লাইফটাকে তছনছ করে দিয়েছে। ভাইয়া বিদেশ থেকে বাড়িতে আসলো। আমরা ভাইয়ার জন্য মেয়ে দেখতে শুরু করে দিলাম। যদিও ভাইয়া বিয়ের জন্য রেডি ছিল না, তবুও আব্বু আম্মুর জোরাজোরিতে রাজি হয়ে গেল। অনেকগুলো মেয়ে দেখার পর একটা মেয়েকে ভাইয়ার জন্য আমরা পছন্দ করি। মেয়েটা দেখতে অসাধারণ, প্রথম দেখায় যে কারো পছন্দ হয়ে যাবে। ভাইয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। ভাইয়াও মেয়েটাকে পছন্দ করে ফেললো। মেয়েটা আমার সাথেই পড়তো, অর্থাৎ অনার্স 3য় বর্ষে। শুধু ক্যাম্পাসটা ভিন্ন ছিল। নাম হচ্ছে অবন্তী। দুই ফ্যামিলির সম্মতিতে মহা ধুমধামে ভাইয়ার বিয়েটা হয়ে গেল। ভাইয়া আর ভাবির আন্ডারস্ট্যান্ডিংটা ছিল অসাধারণ। দুজন দুজনকে অল্প দিনেই অনেক ভালোবেসে ফেললো, সেটা ওনার হাব ভাব দেখলেই বোঝা যায়। বিয়ের পরে ভাইয়া ভাবিকে নিয়ে অনেক ঘোরাফেরা করলো। আমিও ভাবির সাথে অনেক মশকরা করতাম। ভাবি সব ক্লোজ ভাবে দিত। ভাবিও অল্প দিনে আব্বু আম্মুর মন জয় করে নিল। আম্মু নিজের হাতে ভাবির মাথায় তেল দিয়ে দেয়, রান্না শিখায়। আব্বু আর আম্মু ভাবিকে কখনো ছেলের বউ হিসেবে দেখেনি, নিজের মেয়ের মতোই দেখেছে। ভাবির আব্বু আম্মুকে নিজের বাবা মায়ের মতোই সেবা যত্ন করত, সবকিছুতে হেল্প করত। ভাবি বাসায় আসার পর থেকে যেন বাসাটা অন্যরকম হয়ে গেল। খুব সুন্দরভাবে আমাদের দিন যাচ্ছিল। বিয়ের 2 মাস পরে ভাইয়ার ছুটি শেষ, তাই আবারও ইটালি চলে যেতে হবে। যদিও ভাইয়ার যাওয়ার মতো মন মানসিকতা ছিল না, কারণ নতুন বিয়ে করেছে, আরো কিছুদিন থাকার ইচ্ছা ছিল। বাট নিজের ক্যারিয়ার, ফ্যামিলির কথা চিন্তা করে ভাইয়া ইটালি চলে গেল। ভাইয়া চলে যাওয়ার পর প্রতিদিনই আমাদের সবার সাথে কথা হতো। আমি এটা ওটা বলে ভাইয়াকে খেপাতাম। এভাবে কিছুদিন চলে যায়। একদিন আমি কলেজ থেকে বাসায় আসছি, এমন সময় একটা বিদেশি নাম্বার থেকে কল আসে। আমি ভেবেছিলাম ভাইয়া কল দিয়েছে, কিন্তু না। আমি কলটা রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, কেমন আছিস? কিন্তু ওপাশ থেকে অন্য একটা লোক বলল, আমি আপনার ভাই না। আপনার নাম কি পারভেজ? হুম, আমি পারভেজ। বাট আপনি কে? আমাকে কিভাবে চিনেন? আমি তোমার ভাইয়ের বন্ধু, একসাথে কাজ করি। আমার নাম হচ্ছে রহিম। ও আচ্ছা, তো ভাইয়া কেমন আছে? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? ভাইয়া কেমন আছে? তোমার ভাই আমার ভাই কি কি হয়েছে ভাইয়ার? তোমার ভাই আর বেঁচে নেই। কথাটা শোনার সাথে সাথেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি নিজেকে সামলাতে না পেরে মাটিতে বসে পড়ি। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। কি বলছেন? এটা হতে পারে না। আমি সকালেও ভাইয়ের সাথে কথা বলেছি। হুম, ঠিকই বলছি। কিছুক্ষণ আগে তোমার ভাই ডিউটিতে যাচ্ছিল। প্রতিদিন আমি আর তোমার ভাই একসাথে কাজে যেতাম, কিন্তু আজকে আমার শিফট সকালে ছিল আর তোমার ভাইয়ের রাতে। একটু আগে বাস উল্টে তোমার ভাই সহ কোম্পানির প্রায় 13 জন লোক মারা যায়। বাকিদের অবস্থা খুব একটা ভালো না। না, আমার বিশ্বাস হয় না। আপনি ভালো করে দেখেন, আমার ভাইয়ের কিছু হয়নি। 2 দিনের মধ্যে লাশ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এ কথা বলেই রহিম ভাই কলটা কেটে দিল। আমি যেন পাথর হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথা আসছে না। আমি আব্বু আম্মুকে কি জবাব দিব? কি বলে বোঝাবো ভাবিকে? মাত্র 2 মাস পরে বিধবা হয়ে গেছে। এটা শুনলে ভাবি কি অবস্থা হবে? আব্বু আম্মুকে যদি বলি তোমাদের বড় সন্তান আর নেই, কি হবে ওনাদের? না, আমি আর কিছু ভাবতে পারছি না। মাথাটা ঘুরতেছে। তাড়াতাড়ি বাসায় যাই। একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। কলিং বেল দেওয়ার একটু পর ভাবি এসে দরজা খুলে দেয়। কি ব্যাপার? আজকে আমার দুষ্টু দেবরটা এত তাড়াতাড়ি বাসায় চলে আসছে কেন? নিশ্চয়ই কলেজ ফাঁকি দিয়েছে।
ভাবির কথা শুনে আমার ভিতরটা আবারও মোচড় দিয়ে উঠলো। আমি কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলাম। দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। পানি ছেড়ে দিয়ে ইচ্ছে মতো কাঁপতে লাগলাম। অনেকক্ষণ পর বের হলাম। ভাবি আমার রুমের দরজায় টোকা দিতে লাগলো। কি ব্যাপার দেবর সাহেব, মন খারাপ কেন? কি হয়েছে? মনে মনে বললাম, কি হয়েছে সেটা যদি শুনেন তাহলে আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না। ভাবি যেন কিছু না বোঝে, সেজন্য বললাম, কিছু না। না না, কিছু তো একটা হয়েছে। চোখ মুখ লাল কেন? বললাম তো ভাবি, কিছু হয়নি। আচ্ছা, খেতে চলো, আব্বু আম্মু বসে আছে। আপনারা খেয়ে নেন, আমি খাবো না। ভাবি কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আমি তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম। যেখানেই যাই ভাইয়া স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। মনে হচ্ছে ভাইয়া আমার পাশে গল্প করতেছে। নিজেকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারতেছি না। রাতের বেলা রুমে বসে বসে ভাইয়ার ছবিগুলো দেখতেছি আর চোখ দিয়ে পানি ঝরতেছে। এমন সময় আম্মু আমার রুমে আসলো। কি রে, কি করিস? কিছু না। কাঁদতেছিস কেন? কই না, মনে হয় চোখে কিছু একটা পড়েছে। মিথ্যা বলবি না। তোর হাতে কার ছবি? আম্মু ছবিগুলো আমার হাত থেকে নিয়ে দেখে আমার আর ভাইয়ার ছবি, তারপর বলে, ভাইয়ের কথা মনে করে কাঁদতেছিস? আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। এই, হঠাৎ করে তোর কি হলো? কিছু না, ভাইয়াকে খুব মিস করতেছি। পাগল একটা। ওরে কল দিয়ে কথা বল। ও আচ্ছা, ভালো কথা। সকাল থেকে তোর ভাই কল দেয়নি। অবন্তী নাকি কল দিয়েছিল, বারবার মোবাইল অফ পাচ্ছে। তুই একটু দেখ তো। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তারপর আম্মু রুম থেকে চলে গেল। আমি আবারও ছবিগুলো দেখতে লাগলাম। এভাবে 2 দিন চলে গেল। আম্মু আব্বু ভাবি সবাই অনেক টেনশন করতেছে। ভাইয়ার কোনো খবর নাই। আমি জেনেও ওনাদের কিছু বলতে পারছি না। পরের দিন একটা অচেনা নাম্বার থেকে কল আসে। হ্যালো। আপনার নাম কি পারভেজ? জি, আপনি কে? আমি কাস্টম থেকে বলছি। আপনার ভাইয়ের লাশ এসেছে, এসে নিয়ে যান। আমি আর কোনো কিছু না বলে দৌড় দিলাম। একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্টে গেলাম। দেখলাম অনেকগুলো লাশ একসাথে শুয়াই রাখছে। দেখে এই ভিতরটা কেঁদে উঠলো। তারপর কয়েকজন পুলিশ লাশগুলোকে পোস্টমর্টেম করার জন্য লাশবাহী গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। অনেক রিকোয়েস্ট করার পরও ওরা আমাদের কারো কথা শুনলো না। পুলিশের পিছে পিছে হাসপাতালে গেলাম। অনেকক্ষণ ধরে হাসপাতালে বসে আছি। চারপাশে অন্যান্য লোকগুলো কেঁদেই যাচ্ছে। আমারও চোখ দিয়ে পানি ঝরতেছে। এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার ভাই আর বেঁচে নেই। তারপর প্রত্যেকটা লাশ তাদের আত্মীয়দের নিকট দিয়ে দেওয়া হচ্ছে। আমি ভাইয়ার লাশের পাশে দাঁড়িয়ে রইলাম। ভাইয়ার চেহারার দিকে তাকিয়ে আছি। দেখে মনে হচ্ছে আমার ভাইটা এখনো হাসতেছে। কিছুই হয়নি। কি সুন্দর ঘুমাচ্ছে আমার ভাই। আমি ভাইয়ার দিকে তাকিয়ে কাঁদতেছি। এমন সময় কেউ একজন কাঁধের উপর হাত দেয়। ঝাপসা চোখে তাকিয়ে দেখি একজন ডাক্তার। লাশ বেশিক্ষণ উপরে রাখা ঠিক হবে না। মেডিসিন দেওয়া ওনাদের শরীরে। যত তাড়াতাড়ি সম্ভব দাফনের ব্যবস্থা করেন। আমি আর কিছু বললাম না। হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে ভাইয়ার লাশটা উঠালাম। গাড়ি তার আপন মনে চলতেছে। আমি আব্বু আম্মু আর ভাবিকে কি জবাব দিব? তারপর অ্যাম্বুলেন্স আমাদের বাসার সামনে গিয়ে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে আব্বু আম্মু ভাবি সহ আশেপাশের সবাই বাইরে আসলো। কিরে, অ্যাম্বুলেন্স কেন? আর এটা কার লাশ? আমাকে নামতে দেখে সবাই একটু অবাক হলো। আমি অ্যাম্বুলেন্সের পেছনে দরজাটা খুলে ভাইয়ার লাশটা বের করলাম। আম্মু আব্বু ভাবি সবাই এগিয়ে আসলো। আমি আর কোনো কথা না বলে ভাইয়ার মুখের উপরে থাকা সাদা কাপড়টা সরিয়ে দিলাম। ভাইয়াকে দেখে আম্মু একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বাবা এসে জড়িয়ে ধরে। ভাবি ঠাস করে বসে যায়। অঝোর ধারায় সবাই কান্না করতে থাকে। এরপর ভাইয়ার কাফন দাফন শেষ হয়। আমি আর বাবা অনেক সময় ভাইয়ার কবরের পাশে দাঁড়িয়েছিলাম। বাবা বাসায় আসতে চাইনি। একসময় আমি জোর করে বাসায় নিয়ে আসি। বাসায় আসার পর ভাবি আর আম্মু আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আমিও নিষেধ করিনি। আমি স্ট্রং ছিলাম, কারণ আমিও যদি ভেঙে পড়ি ফ্যামিলির কেউই হয়তো ভালো থাকবে না। সেদিন থেকে আমাদের পরিবারের মুখের হাসিটা উড়ে গেল। ভাবি একদম স্তব্ধ হয়ে যায়। ভাইয়া মারা যাওয়ার পর ফ্যামিলিতে ক্রাইসিস শুরু হয়। কারণ আগে ভাইয়ার টাকা দিয়ে সব খরচ হতো। আব্বুর দোকানটাও বিক্রি করে দিছে। আর আব্বুর এখন যে অবস্থা, তার দ্বারা কোনো কাজ করা পসিবল না। বাধ্য হয়ে আমি নেমে গেলাম জীবন যুদ্ধে। অনার্সটা শেষ না করার কারণে ভালো কোনো চাকরি পাইনি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নেই। আমার কাজ হচ্ছে বাজারের প্রত্যেকটা দোকানে গিয়ে কার কি মাল লাগবে সেটা লিখে এনে মালগুলো আবার পৌঁছে দেওয়া, যাকে বলা হয় স্যার। ভাইয়ার কথা খুব মনে পড়তো।
কত কষ্ট করে ভাইয়া টাকা ইনকাম করতো, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বেতন ছিল কম, মাত্র 8,000 টাকা, যেটা দিয়ে ফ্যামিলি কোনো মতো চললেও আব্বু আম্মুর মেডিসিন কেনা প্রায় অসম্ভব। তাই বন্ধুদেরকে বলে কয়েকটা টিউশনি নিয়ে নিলাম। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত আমার এই যুদ্ধ চলতে থাকে। নিজের পড়ালেখা প্রায় শেষ করে দিলাম, কিন্তু ভাবিটা কন্টিনিউ রাখলাম। এর মাঝে ভাবির বাবা মা অনেকবার এসেছে আমাদের বাসায় ভাবিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আব্বু ওনার হাত ধরে অনেক রিকোয়েস্ট করে ভাবিকে রেখে দেয়। ভাবিকে এত ভালোবাসতো যে অন্য কারো ঘরে পাঠানোর চিন্তাও আব্বু আম্মু করতো না। সেদিন আমি কাজ শেষ করে টিউশনি করিয়ে বাসায় আসলাম। রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে নিলাম, তখন বাবা আমার রুমে আসলো। আরে আব্বু, আসো, ভিতরে আসো। আমার পাশে বস। আমি গিয়ে বাবার পাশে বসলাম। বাবা আমার হাত ধরে বলল, তোর খুব কষ্ট হচ্ছে রে। আরে ধুর, এগুলো কি বলো? তোর জন্য আমরা কিছুই করতে পারিনি, তুই আমাদের মাফ করে দিস। আব্বু, তুমি কি পাগল হইছো? এগুলো কি বলো? আমার ফ্যামিলি আমি না দেখলে কে দেখবে? আর আমার কোনো কষ্ট হচ্ছে না। অবন্তের বাবা আসছিল, কি বললো? ওরে নিয়ে যেতে চাই। এভাবে নাকি দিন যায় না। তুমি কি বললে? আমি তো বলে দিয়েছি আমি আমার মেয়েকে জীবনেও দেব না। ও আচ্ছা, বেয়া যদি আবার আসে, আসবে না, টেনশন করার দরকার নেই। তোর কাছে কিছু টাকা হবে? এইভাবে কেন বলো? কত টাকা লাগবে সেটা বলো। অবন্তীর বই নাই, বই কিনতে হবে তাই। আমি মানিব্যাগ চেক করে দেখলাম মাত্র 576 টাকা আছে, যেটা আমার পুরো মাসের পকেটও যাতায়াত খরচ। এটা যদি দিয়ে দেই তাহলে পুরো মাস পায়ে হেঁটে কাজ করতে হবে। দূর, এত কিছু চিন্তা করে লাভ নেই। পুরো টাকাটা বাবার হাতে দিয়ে দিলাম। বাবা টাকা হাতে নিয়ে চোখ মুছতে মুছতে নিজের রুমে চলে গেল। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কেননা আমাকে পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি ভাড়া নাই। তাই তাড়াতাড়ি উঠে রওনা দিলাম। তারপরও অফিস পর্যন্ত যেতে 20 মিনিট দেরি হয়। বস ইচ্ছে মতো ঝাড়ি দিল। তারপর গতকালকে যে মালগুলো রিসিট কেটে নিয়ে আসছি সেগুলো দোকানে নিয়ে যাওয়ার জন্য একটা কভার ভ্যান নিয়ে রওনা দিলাম। অন্য একজন ভ্যান চালাচ্ছে, আমি পিছন দিক থেকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি, হাতে অনেকগুলো মালের স্যাম্পল। একটা দোকানে মাল দিয়ে আসার পথে ভাবিকে দেখলাম অনেকগুলো মেয়ের সাথে, মনে হয় ক্লাস শেষ করে বাসায় যাচ্ছে। ভাবির চোখ দেখে চিনে ফেললাম যে এটা ভাবি হবে। আমি তখন ভ্যান ঠেলতেছি, ভাবি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওনার চোখে স্পর্শ পানি দেখলাম। আমি ভাবিকে দেখে ওনার দেখার ভান ধরে চলে গেলাম। এভাবে আমাদের দিন যাচ্ছে। বাস্তবতা কি জিনিস হারে হারে টের পাচ্ছি। আজকে শুক্রবার, চাকরি টিউশনি সবকিছুই বন্ধ, তাই ঘুমিয়ে আছি। অনেকদিন ধরে ঠিক মতো ঘুমাতে পারি না। ভাবি আমার রুমে আসলো। পারভেজ, আই পারভেজ। আরে ভাবি, আপনি কখন আসলেন? এই তো একটু আগে। অনেক বেলা হয়েছে, এবার ঘুম থেকে ওঠো। করতেছি। আসলে শরীরটা কেমন যেন ব্যথা করতেছে, তাই ঘুমটা একটু বেশি হলো। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আরে ধুর, এগুলো কি বলেন? আমি তো সুন্দর লাইফ কাটাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। আমি দেখেছি কেমন সুন্দর লাইফ কাটাচ্ছ। আচ্ছা, আপনার পড়ালেখার কি অবস্থা? মোটামুটি। তুমি আর পড়বে না? দেখি কি করা যায়। কলেজে যাওয়ার মতো তো সময় নাই। পরীক্ষাটা দিব, যদি কপালে পাশ লেখা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আসো, খেয়ে নাও। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ভাবি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এইভাবে আমাদের দিন যাচ্ছিল। এমন একটা লাইফ কাটাচ্ছি যেটাতে নিজের স্বাধীনতা বলে কিচ্ছু নাই। পরিবারের দিকে তাকিয়ে হাসি মুখে সব ত্যাগ করতে হয়। একদিন খেয়াল করে দেখলাম মায়ের শাড়িগুলো সব পুরাতন হয়ে গেছে। ভাবিও প্রতিদিন একটা ড্রেস গায়ে দিয়ে কলেজে যায়। বাবারও পাঞ্জাবিগুলোতে ময়লা জমে গেছে। ভাবির মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে যায়। এরপর আর মোবাইল নেয়নি। তারপর লজ্জায় আর আমাদের কাউকে বলেনি। সবকিছু মিলিয়ে সবারই অবস্থা খারাপ। নিজের শখের জিনিসগুলো বিক্রি করে দিলাম। আমার কম্পিউটার, গিটার, হাতের ঘড়ি এবং শখের মোবাইলটাও বিক্রি করে দিলাম সবার অজান্তে। তারপর আব্বু আম্মু আর ভাবিকে নিয়ে শপিং এ গেলাম। আব্বুর জন্য কয়েকটা লুঙ্গি, পাঞ্জাবি আর গেঞ্জি নিয়ে নিলাম। আম্মুর জন্য শাড়ি, ছায়া, ব্লাউজ আরো টুকটাক জিনিস নিলাম। ভাবিকে ওনার পছন্দ মতো নিতে বললাম। উনি কয়েকটা 3 পিস, জুতা, কিছু কসমেটিক্স নিল। আম্মু বলল, তোর জন্য কিছু নিবি না? না, আমার সব আছে। তারপর ওনাদের বাইরে দাঁড় করিয়ে রেখে আমি একটা মোবাইলের দোকানে গেলাম। আমার জন্য একটা নর্মাল মোবাইল নিলাম আর ভাবির জন্য একটা স্মার্টফোন নিলাম। তারপর ওনাদেরকে নিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা সবাই আমার রুমে আসলো। কি ব্যাপার, সবাই একসাথে? কেন আসতে পারি না? আরে আসতে না পারার কি আছে, আসো।
সবাই এসে বসলো। আমি ব্যাগ থেকে ভাবির জন্য কেনা মোবাইলটা ভাবির হাতে দিলাম। কি এটা? মোবাইলটা আপনার জন্য দিলাম। আমার তো এখন মোবাইলের কোনো দরকার নেই। টাকা নষ্ট করলেন কেন? সত্যি করে বলতো, তুই টাকা কোথায় পেলি? আমার কাছে জমানো ছিল। মিথ্যা বলিস কেন? সত্যি করে বল, টাকা কোথায় পাইছিস? কম্পিউটার, গিটার আর মোবাইলটা বিক্রি করে দিয়েছি। কেন, তোরে এগুলো বিক্রি করতে কে বলেছে? তোমাদের সবার কাপড় চোপড় গুলো পুরাতন হয়ে গেছে, দেখতে তো খারাপ লাগে, সেজন্য। তাই বলে এগুলো বিক্রি করে দিবে? আরে কোনো সমস্যা নাই, আমি এখন কম্পিউটার চালানোর মতো সময় পাই না। আর গিটার তো বিলাসিতা ছাড়া কিছুই না, এগুলো একটারও আমার দরকার নেই। মোবাইল কেন বিক্রি করলে? এত দামি মোবাইলের কাজ নেই এখন, সারাদিন কাজে থাকি, মোবাইল চালানোর সময় কই। আর মোবাইলের প্রতি এত শখ নাই, একটা নর্মাল হলেই চলবে। কেউ আর কিছু বলল না, নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো। সবার চোখে যে পানি চলে আসছে সেটা আমি ভালো করে দেখছি। কিছুদিন পর আমি শুয়ে আছি, সকাল 10টার মতো বাজে। সোফা রুমে চিল্লাচিল্লি শুনে তাড়াতাড়ি সেখানে গেলাম। গিয়ে দেখি তালই, মানে ভাবির বাবা আর মা এসেছে। আমি গিয়ে সালাম দিলাম, কুশল বিনিময় করে বাজারে গেলাম বাজার আনতে, কারণ মেহমান আসছে, ভালো মন্দ কিছু না হলে খারাপ দেখা যায়। আমি বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম, তারপর রান্নাঘরে দিয়ে আসলাম। ভাবি আর মা রান্না করতেছে, আমি গিয়ে ওনাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই সোফার রুমে বসলাম। আমি বসিনি, আব্বু আম্মু আর ভাবির বাবা মা সবাই বসছে, মনে হয় কিছু বলবে। ভাবি দরজার পাশে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরই ভাবির আব্বু, মানে আঙ্কেল বলল, দেখেন বিআই সাহেব, যে জন্য আমরা আসছিলাম, জি বিয়াই, বলুন। আমার মেয়েটার বয়স খুব একটা বেশি না। এই বয়সে সে বিধবা হয়ে যাবে কল্পনাও করিনি। যাই হোক, আল্লাহ যা পছন্দ হয়েছে তাই করেছে। আমার মেয়েটা মাত্র 2 মাস জামাইয়ের সাথে ছিল, তারপর কি হলো সেটা তো জানেন। এখন কথা হচ্ছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে, এভাবে তো আর তার জীবন চলবে না। তো এখন কি করতে পারি? আপনাদের কিছু করতে হবে না, আমাদের মেয়েকে আমরা নিয়ে যাব, ওর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব। এভাবে থাকলে তো আর হবে না। না বিয়াই, এটা করবেন না। আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না। দেখেন, আবেগ দিয়ে তো আর জীবন চলে না, বাস্তবতা মেনে নিতে হবে। এটা ঠিক যে আমার মেয়ের কপাল অনেক ভালো, আপনাদের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছে। খুব কম মেয়েই এইরকম শ্বশুর শাশুড়ি পেয়ে থাকে। কিন্তু আপনারা তো আর ওর কিছু করতে পারবেন না। ও কি আপনাদের সাথে জীবন কাটাতে পারবে? আমাদেরও তো বয়স হয়েছে, মরতে তো হবেই। আপনাদের কিছু হয়ে গেলে আমার মেয়েটার কি হবে? কিন্তু এখানে তো ওর কোনো সমস্যা হচ্ছে না, সব ঠিকঠাক মতো আছে। সব আছে, বাট স্বামী তো নেই। একটা মেয়ে কি এইভাবে লাইফ কাটাতে পারে? আপনিই বলুন, আপনার মেয়ে হলে আপনি কি করতেন? আমি জানি আপনি অবন্তীকে অনেক ভালোবাসেন, নিজের মতোই দেখেন, কিন্তু অবন্তীকে আমরা আর এখানে থাকতে দিতে পারি না। অন্ততপক্ষে ওর বাবা হিসেবে এটা আমার দায়িত্ব। আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমি আমার মেয়েকে যেতে দেব না। আপনি এসব কি বলছেন? আমার এক ছেলে হয়তো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আরেকজন তো আছে। আপনি না অবন্তীকে বাইরে বিয়ে দিতে চেয়েছেন, বাইরে দেওয়ার দরকার নেই, আমার ছোট ছেলের সাথেই ওর বিয়ে দেব। এবার তো আর বলতে পারবেন না যে আপনার মেয়ে বিধবা, ওর স্বামী নাই, এগুলো তো আর বলতে পারবেন না। আমি বাবার কথা শুনে চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। এটা কেমনে হয়? এখন আমি অবন্তীকে ভাবি বলে ডাকি, আর সে নাকি আমার, না, এটা কিছুতেই সম্ভব না। আমার মাথা ঘুরতেছে। হঠাৎ করে বাবা আমার দুহাত চেপে ধরে বলে, প্লিজ বাবা, তুই না করিস না, তুই অবন্তীকে বিয়ে কর আর মেয়েকে আমার কাছে থাকতে দে। প্লিজ বাবা, আমার অনুরোধটা রাখ, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। পারবেজ, বাবা মা প্লিজ না করিস না। আমি বাবার হাত ধরে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। ভাবির দিকে তাকিয়ে দেখি উনি চোখ মুছতে মুছতে রুমে চলে গেল। ভাবির আম্মু বলল, বিয়াই, আপনি মানুষ না ফেরেশতা। একটা মানুষ এত ভালো হয় কেমনে? আমি নিজেও জীবনে আমার মেয়ের জন্য এত কিছু করিনি যেটা আপনি করলেন। আচ্ছা বেয়াই মশাই, বিয়েটা আজকেই হয়ে যাক, আমি কাজেই ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে আর ছেলের বউকে আসতে বলি।
আর অবন্তীকে বাইরে নিয়ে গিয়ে সাজিয়ে আনার জন্য বলবো। আচ্ছা, আমি বাজারে গেলাম। কোন রকম অনুষ্ঠান ছাড়াই বিয়েটা হয়ে গেল। ভাবিকে আজকে একটু অন্যরকম সুন্দর লাগছে। প্রথম বিয়ের চেয়েও বেশি। শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে মুখের হাসিটা। ভাইয়ার সাথে যখন বিয়ে হয়েছিল তখন ভাবির মুখে খুব সুন্দর হাসি ছিল। আজকে সব আছে, সেটাই নেই। হয়তো এমন কিছু হয়ে যাবে কল্পনাও করেনি। ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা ছিল খুব সুন্দর করে বিয়ের অনুষ্ঠান করব, ভালো একটা চাকরি পাওয়ার পর বিয়েটা করব। কিন্তু সবকিছু তো সবার কপালে থাকে না, আমার কপালেও হয়তো নেই। আকাশের দিকে তাকিয়ে ভাবছি জীবনে এমন একটা সময় আসবে আমি স্বপ্নেও ভাবিনি। ভাবিকে বিয়ে করতে হবে, তাও নিজের অজান্তে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখে পানি চলে আসলো টেরই পাইনি। কেউ একজন পেছন থেকে কাঁধের উপর হাত দেয়। তাকিয়ে দেখি বাবা। আব্বু, তুমি এখনো ঘুমাওনি? কোন রকম অনুষ্ঠান ছাড়াই বিয়েটা হয়ে গেল। ভাবিকে আজকে একটু অন্যরকম সুন্দর লাগছে। প্রথম বিয়ের চেয়েও বেশি। শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে মুখের হাসিটা। ভাইয়ার সাথে যখন বিয়ে হয়েছিল তখন ভাবির মুখে খুব সুন্দর হাসি ছিল। আজকে সব আছে, সেটাই নেই। হয়তো এমন কিছু হয়ে যাবে কল্পনাও করেনি। ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা ছিল খুব সুন্দর করে বিয়ের অনুষ্ঠান করব, ভালো একটা চাকরি পাওয়ার পর বিয়েটা করব। কিন্তু সবকিছু তো সবার কপালে থাকে না, আমার কপালেও হয়তো নেই। আকাশের দিকে তাকিয়ে ভাবছি জীবনে এমন একটা সময় আসবে আমি স্বপ্নেও ভাবিনি। ভাবিকে বিয়ে করতে হবে, তাও নিজের অজান্তে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখে পানি চলে আসলো টেরই পাইনি। কেউ একজন পেছন থেকে কাঁধের উপর হাত দেয়। তাকিয়ে দেখি বাবা। আব্বু, তুমি এখনো ঘুমাওনি? পৃথিবীর নিকৃষ্ট বাবার মধ্যে আমি একজন, যে অন্যের মেয়ের জন্য নিজের ছেলেকে কোরবানি দিলাম। তোর সাথে আমি অনেক বড় অন্যায় করেছি। এই বয়সে সবাই ঘোরাফেরা করতেছে, আর আমি তোর কাঁধে সব চাপ তুলে দিলাম। আবার তোর অমত থাকা সত্ত্বেও অবন্তীর সাথে তোর বিয়ে দিয়ে দিলাম। ধুর, তুমি এগুলো কি বলো? তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো। অবন্তীকে অনেক ভালোবাসি রে। মেয়েটাকে ছাড়া ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। যা, অনেক রাত হয়েছে, এবার ঘরে যা। মেয়েটা অনেকক্ষণ ধরে বসে আছে। আমি আর কোনো কথা না বলে নিচে চলে আসলাম। এসে রুমে চলে গেলাম। দরজা খুলে ভিতরে গিয়ে দেখি ভাবি, মানে অবন্তী ভাইয়া একটা ছবির দিকে তাকিয়ে কাঁদতেছে। আমার ঠিক কি করা উচিত কিছুই বুঝতেছি না। আমি খাটের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ভাবি, না, আর ভাবি বলবো না, কারণ সে এখন আমার স্ত্রী। বলল, পারভেজ, জি। তোমার সাথে কিছু কথা আছে। বলেন। আমি জানি তুমি ছেলেটা অনেক ভালো। তোমার মতো ছেলেকে স্বামী হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি তোমাকে কখনো স্বামী হিসেবে মানতে পারবো না। অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। তুমি তো জানোই তোমার ভাইকে আমি কতটা ভালোবাসি। তোমার ভাইয়ের জায়গায় আমি অন্য কাউকে জীবনেও কল্পনা করতে পারবো না। সেদিন প্রথম বউ সেজে তোমাদের বাসায় এসেছিলাম, তখনই ওয়াদা করেছি তোমার ভাইকে ছাড়া জীবনে আর কারো দিকে তাকাবোও না। আমার থেকে তোমার ভাই আমাকে বেশি ভালোবাসতো। কতটা ভালোবাসতো সেটা হয়তো কল্পনাও করা যাবে না। তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো, আমি যদি অন্য কাউকে স্বামী হিসেবে না মানতে পারি তাহলে তোমাকে কেন বিয়ে করলাম? হ্যাঁ, এটার উত্তরও দিয়ে দিচ্ছি। তোমার সাথে বিয়ে না হলে অন্য কোথাও ঠিকই বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিত। কিন্তু আমি এইখানে আব্বু আম্মু আর তোমার কাছ থেকে যে ভালোবাসা, আদর, যত্ন পেয়েছি, অন্য কোথাও সেটা নাও পেতে পারি। আমার মনের অবস্থাটা তোমরা একটু হলেও বুঝবে, বাট অন্যরা বুঝবে না। জানো পারভেজ, আমি হচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় অভাগা। সুখ ঠিকই আসলো, কিন্তু কপালে লেখা ছিল না। তুমি আমাকে মাফ করে দিও। তোমার সুন্দর জীবনটা আমি নষ্ট করে দিলাম। জানো, আমার অনেক ইচ্ছা ছিল তোমার জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখব, তারপর তোমার সাথে বিয়ে দেব। আমরা যা হিসাবে নয়, বোন হিসেবে থাকতাম। একবার চিন্তা করো কত সুন্দর হতো আমাদের ফ্যামিলিটা। তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারছি না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। এটুকু বলেই বারান্দায় চলে গেলাম। এমন কিছু হবে আমি জীবনেও কল্পনা করিনি। আমি ভাবছি অন্য কোথাও অবন্তীর বিয়ে হয়ে গেলে সে সুখে থাকবে না,
সবকিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমার সাথে বিয়ে হয়ে গেলে হয়তো অবন্তীর কোনো আফসোস থাকতো না, কিন্তু কি ভাবলাম আর কি হয়ে গেল। আসলে সবকিছু সবার কপালে থাকে না। আমার কপালে যে এত খারাপ হবে আমি কখনো ভাবিনি। কত সুখেই না ছিলাম আমি, কিন্তু আজ সুখের চিহ্ন নাই। মনে মনে বাবার উপর রাগ হচ্ছে। ওনার আবেগ রাখতে গিয়ে আমার জীবনটাই শেষ। ভাইয়ার কথা খুব মনে পড়তেছে। আমি রুম থেকে বেরিয়ে গেলাম, ভাইয়ার কবরের কাছে যাব। ঘড়িতে দেখলাম 12টা বাজে। আমি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাইরে খুব সুন্দর চাঁদের আলো। একা একা হাঁটতেছি। কিছুক্ষণ পর ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের বেড়াটা ধরে তাকিয়ে রইলাম কবরের দিকে। ভাইয়া আর আমার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। নিজেই বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? তোর কি সময় হবে একটু কথা বলতাম? জানিস, তুই যে আমার মাথার উপর ছায়ার মতো ছিলি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যখন যেটা চেয়েছি সেটাই তুই আমাকে দিয়েছিস, কিন্তু দেখ আমি কি হতভাগা। তোর জন্য কিছুই করতে পারলাম না। তুই যখন ফ্যামিলি চালাইছিস, রাজার মতো চলেছি আমরা। অথচ দেখ আমি কিভাবে চালাচ্ছি। এক বেলা খেলে পরের বেলা না খেয়ে থাকতে হয়। বাবা মাকে আমি সুখে রাখতে পারছি না। জানিস ভাই, এখনো আমি কোনো জিনিস কিনলে তোর জন্য কিনে রাখি। আমি যেখানে যাই না কেন, সব সময় যেন মনে হয় তুই আমার পাশেই আছিস। ভাই, তোর মনে আছে তুই যেদিন বাইক কিনেছিলি, চাবিটা আমার হাতে দিয়ে দিলি আর বললি বাইকটা আজ থেকে তোর। তুই আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছিস, কিন্তু দেখ আমি কত বড় হারামি। তোর জন্য তো কখনো স্যাক্রিফাইস করিনি, বরং তোর বউটাকে নিজের বউ করে নিয়েছি। ভাই বিশ্বাস কর, আমি অনন্তীকে বউ হিসেবে কল্পনাও করিনি। তোর যাতে মনে কষ্ট না যায় সেজন্য আমি কখনো অবন্তীর দিকে খারাপ নজরেও তাকাইনি। তুই সব সময় আমাকে বলতি অবন্তীকে দেখে রাখতে, কিন্তু দেখ আমি কত বড় বেঈমান। দেখে রাখার নাম করে আমি নিজেই ওরে বিয়ে করে ফেলেছি। ভাই, এই ভাই, আর একবার আমাদের মাঝে আয়। আমি যে আর পারছি না, মা বাবাকেও কিছু বুঝতে দিতেছি না, কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে ওদের কি হবে। ভাই, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দিস। আর কোনো কথা মুখ দিয়ে আসছে না, বারবার ভাইয়ার চেহারাটা চোখে ভাসতেছে। আরো কিছুক্ষণ কবরের পাশে থেকে বাসার দিকে হাঁটা দিলাম। ভাবতে লাগলাম আমি হয়তো একমাত্র ব্যক্তি যে বাসরাতে নিজের বউয়ের সাথে না থেকে একটা কবরস্থানের মধ্যে রাত কাটিয়ে দিল। বাসায় যাওয়ার পর দেখলাম অবন্তী এখনো নাক টেনে টেনে কাঁদতেছে। কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? কোথায় গিয়েছিলে? ছাদে। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে যান। তারপর আমি একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ফজরের আজানের সময় ঘুমটা ভেঙে যায়। আমি উঠে নামাজ পড়ার জন্য রেডি হচ্ছি। অবন্তীর দিকে তাকিয়ে দেখি বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, তারপর বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি অবন্তীও উঠে গেছে। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। কাজে চলে যেতে হবে, পকেটে কোনো টাকা নেই, তাই হেঁটেই যেতে হবে। তাড়াতাড়ি না গেলে বসের ঝাড়ি খেতে হবে। গোসল করে রেডি হয়ে রুম থেকে বের হলাম। দেখি মা রান্না করছে আর অবন্তী সেগুলো সাজিয়ে দিচ্ছে। বাবা বসে বসে খবরের কাগজ পড়তেছে। আমাকে এত সকাল সকাল রেডি হতে দেখে বলল, কি রে, তুই কই যাস? আব্বু কাজে যাচ্ছি। কালকেও যাইনি। না আব্বু, বাসায় তো তেমন কোনো কাজ নাই, সো বসে থেকে কোনো লাভ নাই। আচ্ছা শোন, বলো। অবন্তীর তো সামনে ফাইনাল পরীক্ষা, কলেজের তো ফিস বেতন সব রয়ে গেল। আচ্ছা, আমি রাতে দিয়ে দিব। কত টাকা হয়েছে আমাকে বলে দিও। সে কি আজকে কলেজে যাবে? যাবে। ওকে, তাহলে কলেজে গিয়ে কত টাকা হয়েছে সেটা জেনে আমাকে বলার জন্য বলিও। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি বের হচ্ছি। তারপর বেরিয়ে গেলাম। কি করব বুঝতেছি না। অবন্তীর ফাইনাল পরীক্ষা মানে তো আমারও ফাইনাল পরীক্ষা, কারণ অবন্তী আর আমি সেম ইয়ারেই পড়ি, শুধু ক্যাম্পাসটা ভিন্ন। যখন কলেজে নিয়মিত যাইতাম, টাকা খরচ করতাম, কত বন্ধু বান্ধব ছিল। আর এখন টাকাও নাই, বন্ধুও নাই। ফাইনাল এক্সাম চলে আসছে, অথচ কেউ একটু আমাকে জানালোও না। আমারও অনেক ইচ্ছা ছিল অনার্সটা অন্তত শেষ করা, কিন্তু কিভাবে কি করব। অবন্তীর টাকা দেওয়ার মতো টাকাও তো আমার হাতে নাই। প্রতিদিনের মতো গোডাউনে চলে গেলাম। বস সেখানে বসে আছে। আসসালামু আলাইকুম বস। কি অবস্থা মিস্টার পারভেজ? কালকে আসেনি যে? বস একটু কাজ ছিল। এত কি কাজ তোমার?
এত কাজ হলে কি দরকার চাকরি করার? চুপ করে দাঁড়িয়ে আছি। যাও, আজকে সবগুলো মাল সেল করে আসবে, না হলে বেতন কেটে নিয়ে যাওয়া হবে। এখনো দাঁড়িয়ে আছি। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবা নাকি? জি বস, একটা কথা ছিল। কি কথা? আমাকে যদি এই মাসে টাকাটা অগ্রিম দিতেন তাহলে অনেক উপকার হতো। আমার খুব দরকার। তোমার কাজ করার দরকার নাই, আসছে উনি কাজ ছাড়া টাকা নিতে। ভালো লাগলে কাজ করো, না হলে চলে যাও। ভালো লাগলে কাজ করো, না হলে চলে যাও। আমি আর কোনো কথা না বলে মালগুলো নিয়ে বেরিয়ে গেলাম। অবন্তীর পরীক্ষার টাকা কোথায় পাবো সেই চিন্তায় আমি শেষ। হাতের ঘড়িটা অনেক দামি ছিল, ভাইয়া ইটালি থেকে নিয়ে আসছিল। বাংলা টাকায় অনেক দাম। উপায় না পেয়ে সেটা বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। ভাইয়ার শেষ চিহ্নটুকু বিক্রি করে দিলাম। কয়েকটা দোকানে মাল সেল দেওয়ার পর আইমানের সাথে দেখা। কি রে পারভেজ, তুই এগুলো কি করিস? আইমান বন্ধু তুই? হাই রে, কতদিন পর দেখা। কি অবস্থা তোর? আমি তো আছি, তুই এগুলো কি করিস? চাকরি নিয়েছি। দূর বেটা, এটা কোনো চাকরি হলো? আর তোর বাবা ইনকাম করে, ভাইয়া ইনকাম করে, তুই এগুলো কেন করিস? তোর তো রাজার হালে থাকার কথা। ছিলাম, বাট এখন প্রজেক্ট থেকেও আমার অবস্থা খারাপ। কেন, কি হয়েছে? সবকিছু বললাম। কি বলিস তুই? তোর পড়ালেখা? শেষ করে দিলাম। আমি পড়তে গেলে অবন্তীর আর পড়া হবে না। 2 জায়গায় টাকা দেওয়ার মতো অত টাকা আমার কাছে নাই। তোর রেজিস্ট্রেশন করা আছে? বাট সেটা দিয়ে আর কি হবে? তোর পরীক্ষার টাকা আমি দেবো, তুই পরীক্ষা দে। ধন্যবাদ, বাট আমি টাকা নিতে পারবো না। কেন? দেখ, আমার টাকা নেই এটা সত্য, কিন্তু কারো করুণা নেওয়ার মতো ছেলে আমি না, সেটা তুই ভালো করেই জানিস। আজকে যদি তোর ভাই দিত তাহলে কি বলতি? ভাই তোর প্রতি করুণা করছে? মনে করে এখন আমি তোর ভাই, তাই টাকাটা দিচ্ছি। কিন্তু মনে রাখিস, একবারে দিচ্ছি না, তুই ভালো কোনো চাকরি পেলে আমার টাকা দিয়ে দিবি। ওকে। চল কলেজে যাই, সবকিছু ঠিক করে আসি। না দোস্ত, তুই যা, আবার এগুলো সেল করতে হবে। তুই গিয়ে আমার নামে টাকা জমা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আমি আবার দেখা করব। ওকে, তুই বাসায় আসিস। এরপর আয়মান চলে যায়। মনের মধ্যে একটু শান্তি আসলো। তারপর বাকিগুলো মাল বিক্রি করে বসের কাছ থেকে টাকা আর ঘড়ি বিক্রি করার টাকা নিয়ে টিউশনিতে গেলাম। সেখানেও অগ্রিম টাকা নিলাম। সব মিলিয়ে 6,000-এর মতো। আবারও হাঁটতে হাঁটতে বাসায় গেলাম। রাত প্রায় 11টা বাজে। আমি বাসায় গিয়ে বাবাকে ডাকলাম। আমার ডাক শুনে আব্বু আম্মু আর অবন্তী আসলো। কি রে, এত দেরি হলো যে? কাজের চাপ ছিল। এই নাও, টাকাগুলো দিলাম। কি কি এখানে? তোমার মেয়ের পরীক্ষার খরচ 6,000 আছে। বাবা টাকাগুলো হাতে নিল, অবন্তীকে দিয়ে দিল। তারপর অবন্তী বলল, আব্বু, একটা কথা বলতাম। মা বলো। পারভেজের একা ইনকাম দিয়ে তো আর সবকিছু করা সম্ভব না, তাই বলছিলাম কি আমিও একটা চাকরি করি, তাহলে মোটামুটি আমাদের পরিবারে একটু সচ্ছলতা আসবে। এই পরিবারে আর কারো ইনকাম করার দরকার নেই। আমি এখনো মরিনি। যদি করার এত ইচ্ছে থাকে তাহলে আমি মরার পরে করিয়েন। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি আর কোনো কথা না বলে রুমে চলে গেলাম। আসল কথা হচ্ছে, আমি চাই না অবন্তী কোনো কাজ করুক। এমনিতে আমি সারাদিন বাইরে থাকি। এখন যদি অবন্তীও বাইরে চাকরি করে তাহলে আব্বু আম্মুকে কে দেখবে? বুড়া বয়সে দুজনেরই কষ্ট হবে। রাতে খেয়ে আমি বাইরে থেকে ঘুরে আসলাম। রুমে এসে দেখি অবন্তী ভাইয়ার ছবিটা হাতে নিয়ে বসে আছে। আমাকে দেখার পর ছবিটা রেখে দিল। আমি বিছানা থেকে একটা বালিশ আর কাঁথা নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। পারভেজ, একটা কথা বলতাম। বলেন। তুমি খাটে থাকো, আমি ফ্লোরে ঘুমাই। সারাদিন কাজ করে আসছো, এখন ফ্লোরে ঘুমালে হয়তো ঘুম আসবে না। আমি কাপুরুষ নই যে একটা মেয়ে মানুষকে নিচে ঘুমাতে দিয়ে আমি নিজে খাটে ঘুমাবো। আপনি ঘুমান, এমনিতে অনেক রাত হইছে। আর কোনো কথা না বলে ফ্লোরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অবন্তী গোসল করে আয়নার সামনে বসে চুল ঠিক করছে। ভেজা চুলে একটু অন্যরকম সুন্দর দেখাচ্ছে। আমি দেখেও না দেখার ভান ধরে শুয়ে রইলাম। পরে মনে হলো যে পায়ে হেঁটে কাজ করতে হবে।
রোমান্টিক মুডে থাকার মতো সময় নাই। উঠে ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকেও অনেকগুলো মাল নিয়ে কভার ভ্যান ঠেলতে শুরু করলাম। মনে মনে ভাবতে লাগলাম, অবন্তী কেন আমাকে মেনে নিচ্ছে না? যেখানে আমি ওকে মেনে নিব না, সেখানে তার উল্টোটা হচ্ছে। এইভাবে দিন যেতে লাগলো। বিয়ে করেও আমার আর অবন্তীর সম্পর্ক ভাবি দেবরের মতোই রয়ে গেল। মাঝে মাঝে অবন্তীর উপর অনেক রাগ হয়। কি করব কিছুই বুঝতে পারছি না। আব্বু আম্মুর জন্য আজকে আমার এই অবস্থা। দেশে মেয়ের অভাব পড়েছে যে আমাকে ভাবিকে বিয়ে করতে হলো। সারাদিন কাজ করে এসে আবার রাতে ফ্লোরে ঘুম। জীবনটা অসহ্য লাগছে। পরের দিন কাজে গেলাম, শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসবে। ইচ্ছা না থাকা সত্ত্বেও রাত পর্যন্ত কাজ করলাম। রাতে না খেয়ে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। ঠিক মতো চোখও মেলতে পারছি না। হঠাৎ করে কপালে কারো নরম হাতের স্পর্শ পেলাম। ঝাপসা চোখে তাকিয়ে দেখি অবন্তী ডাকতেছে। পারভেজ, আই, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আমার অবস্থা এতই খারাপ যে ওর সাথে কথা বলার মতো শক্তিও আমার নেই। অবন্তী আমাকে উঠিয়ে খাটে শুইয়ে দিল। তারপর সারা রাত মাথায় পানি ঢাললো। আর কি কি করছে কিছুই মনে নেই। জ্বরের ঘোরে কোনো কিছু অনুভব করতে পারিনি। সকালবেলা অবন্তীর ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি আব্বু আম্মু সবাই বসে আছে। অবন্তী নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। তারপর নিজের হাতে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। এখন কেমন লাগছে? ভালো, তোমরা খেয়েছো? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, তাই এমন হলো। ডাক্তার বলেছে কয়েকদিন রেস্টে থাকতে। ডাক্তার কখন আসলো? আরো আগে তুই ঘুমেছিলি। অবন্তী কল দিয়ে আসতে বলেছি। সরি, সরি কেন? আমার জন্য আজকে তোমার এই অবস্থা। আরে ধুর, এগুলো কি বলেন? আপনার জন্য হবে কেন? ফ্লোরে ঘুমানোর কারণে এমন হয়েছে। প্লিজ তুমি খাটে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। দরকার নাই, আমার জন্মই হয়েছে নিচে ঘুমানোর জন্য। আমি থাকতে পারবো, সমস্যা নেই, আপনি ঘুমান। কিন্তু কোনো কিন্তু না। নিচে ঘুমালে আপনারও তো সমস্যা হতে পারে। তখন কি করবেন? সো ঘুমিয়ে পড়ুন। অবন্তী কিছু একটা বলতে চেয়েছিল, বাট আমি বলার আর সুযোগ না দিয়ে উল্টো পাশ হয়ে শুয়ে গেছি। ফকিন্নি এটা বলতে পারছে না যে আসো আমরা দুজনে খাটে ঘুমাই। দুজন খাটে ঘুমালে কি এমন সমস্যা হয়ে যাবে? আব্বু আম্মু বুঝে যাবে, তাই অন্য রুমেও যেতে পারছি না। দেখবো অবন্তী ম্যাডাম আপনি কতদিন এভাবে থাকতে পারেন। কয়েকদিন পর মোটামুটি সুস্থ। আবারও কাজে চলে গেলাম। এমন সময় আয়মানের সাথে দেখা হলো। কিরে দোস্ত, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো। তোর? ভালোই। তোর কাজ শেষ হতে কতক্ষণ লাগবে? সন্ধ্যা হবে। আচ্ছা, কাজ শেষ করে দেখা করিস। অনেকদিন তোর সাথে আড্ডা দিই না। আচ্ছা ঠিক আছে। তারপর আবার কাজে চলে গেলাম। বিকেলবেলা আইমানের সাথে দেখা করতে গেলাম। আসছিস? বল কি অবস্থা? এই তো চলছে। এই জানিস আগামী মাস থেকে তো পরীক্ষা। কি, আগামী মাসে পরীক্ষা? তোর প্রিপারেশন কেমন? পরীক্ষাও তো দেওয়ার কথা ছিল না, তুই তো টাকার ব্যবস্থা করে দিলি। আর বইও তো কিনিনি। প্রিপারেশন কেমন হবে তুই বল। তোর ভাই মারা যাওয়ার পর থেকে সব কেমন যেন উল্টা পাল্টা হয়ে গেছে। বাস্তবতা কি জিনিস এখন বুঝতেছি। তোর ভাবি কেমন আছে? ভাবি না, বউ আমার। বউ মানে? ভাবির সাথেই আব্বা আমার বিয়ে দিছে। কি, কখন? আমাকে তো কিছুই বলিস না। পুরো ঘটনা শেয়ার করলাম। এত কিছু হয়ে গেছে অথচ আমাকে জানালি না। সরি দোস্ত, বলার মতো তেমন সুযোগ ছিল না। তো অবন্তীর জন্য তো এটা প্লাস পয়েন্ট, তবুও তোকে মেনে নিচ্ছে না কেন? জানি না রে, হয়তো আমি ওর যোগ্য নই। তো এখন কি করবি? কি আর করা, এভাবেই দিন যাবে। শোন পারবেশ, এটা কোনো জীবন নয়। তোর একটা ভবিষ্যৎ আছে, এভাবে তো আর কিছুই হবে না। তো এখন কি করতাম? অবন্তীর সাথে কথা বলে সব ঠিকঠাক কর। কোনো লাভ হবে না, ও আমাকে মেনে নিতে পারবে না। না দিলে ডিভোর্স দিয়ে দিবে। অন্য কোথাও বিয়ে হলে তখন ঠেলা বুঝবে। ধুর, তুই পাগল নাকি? ওরে রাখার জন্যই আব্বু আমার সাথে বিয়ে দিচ্ছে, আর তুই বলছিস ডিভোর্স দিতে? ভালো তো, তাহলে সারা জীবন সিঙ্গেল থাক।
ভাবি আর দেবরের মতো কাটা। শোন ভাই, জীবন অনেক কঠিন, সেটা তো তুই আমার থেকে ভালো জানিস। সেটা ঠিক, বাট অবন্তীকে ডিভোর্স দেওয়া তো দূরের কথা, ডিভোর্সের নাম মুখেও আনা যাবে না। দেখ, যা করবি ভেবে চিন্তে কর। আবেগ দিয়ে তো জীবন চলে না। আব্বা কি বললো, আম্মা কি বললো, এগুলোর দিকে কান্না দিয়ে নিজের মন কি বলে সেটা দেখ। তোর লাইফ তোকেই হ্যান্ডেল করতে হবে। ঠিক। তুই একটা কাজ কর, কি? তুই অবন্তীর সাথে সরাসরি এই ব্যাপারে কথা বল। কোন ব্যাপার? তোকে স্বামী হিসেবে মেনে নেবে নাকি নিবে না সেটা। যদি না মেনে নেবে বলে, তাহলে তুই অবন্তীকে বলে দিবি তুই ওকে ডিভোর্স দিয়ে দিবি। এটা কি করে হয়? সব হয়, তুই কথা বল। এখন না, পরীক্ষাটা শেষ হোক তারপর। আচ্ছা ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এইভাবেই দিন যাচ্ছে। অবন্তীর সাথে দরকার ছাড়া কথা বলি না, কেমন যেন অস্বস্তি লাগে। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসলো। অবন্তী আর আমি একসাথে পরীক্ষা দিলাম। আমার পরীক্ষার কথা শুনে বাবা মা অনেক খুশি। পরীক্ষার কিছুদিন পর একদিন সকালবেলা অবন্তী বসে বসে মোবাইল টিপতেছে। আব্বু আম্মু মামার বাড়িতে গেছে। আমি মনে মনে ভাবলাম এটাই সুযোগ, অবন্তীর সাথে এবার বোঝাপড়াটা হয়ে যাক। আমি অবন্তীর সামনে গেলাম। কিছু বলবে? বলো। আপনি কি চান? মানে? মানে আপনি কি আমার কাছে থাকতে চান নাকি আমার কাছ থেকে মুক্তি চান, কোনটা? পারভেজ, তোমার মাথা ঠিক আছে? এগুলো কি বলছো? আপনি উত্তর দেন। এখানে থাকতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? না। তাহলে আমাকে স্বামী হিসেবে মানতে আপনার সমস্যা কোথায়? দেখো, আমি তোমাকে আগেই বলছি, এটা কোনোভাবেই সম্ভব নয়। যদি আপনার অন্য কোথাও বিয়ে হতো? আমার সাথে বিয়ে হয়েছে বলে আপনি আমাকে মেনে নিতে পারছেন না, কিন্তু অন্য কোথাও হলে কি পারতেন? জীবনেও না। আমি কোনোদিনই আপনাকে কোনো কথা বলিনি। তার মানে এই নয় যে সারা জীবন এভাবে থাকবো। আমারও তো একটা লাইফ আছে। আমারও তো ইচ্ছা করে সুন্দর করে সংসার করতে। আব্বু আম্মু আপনাকে অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতো দেখে। এখন যদি আমি ওনাদেরকে বলি আপনাদের আদরের মেয়ে বিয়ের পরের দিন থেকে আমাকে ফ্লোরে রাখছে, তখন কি হবে চিন্তা করছেন? আপনার সাথে বিয়েটা হয়েই আমার জীবনটা শেষ। সারাদিন এত কাজ করার পরেও কোনো শান্তি নাই। আপনার সামনে দুটো রাস্তা খোলা আছে, হয় আপনি আমাকে মুক্তি দেন, না হয় আমি আপনাকে। পুরোটা বলার আগে অবন্তী আমার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। আর কোনো কথা না বলে সে রুমে চলে গেল। ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি সোফায় গিয়ে বসে রইলাম। একটু পর দেখি সে ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে। থামাতে গিয়েও থামাইনি। যাক, তাতে আমার কি? এসব আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আমি তো আর জোর করে বিয়ে করিনি। আমাকে যদি এতই অপছন্দ করতো তাহলে বিয়ের দিন বলে দিলেই পারতো। সারাদিন বাসায় কাটিয়ে দিলাম, বাবা মাও নেই। বাসাটা কেমন খালি খালি লাগছে। বিকেলবেলা বাসা থেকে বের হয়ে দেখি আয়মান আমাদের বাসার সামনে বসে আছে। আমার সাথে বিয়ে হয়েছে বলে আপনি আমাকে মেনে নিতে পারছেন না, কিন্তু অন্য কোথাও হলে কি পারতেন? জীবনেও না। আমি কোনোদিনই আপনাকে কোনো কথা বলিনি। তার মানে এই নয় যে সারা জীবন এভাবে থাকবো। আমারও তো একটা লাইফ আছে। আমারও তো ইচ্ছা করে সুন্দর করে সংসার করতে। আব্বু আম্মু আপনাকে অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতো দেখে। এখন যদি আমি ওনাদেরকে বলি আপনাদের আদরের মেয়ে বিয়ের পরের দিন থেকে আমাকে ফ্লোরে রাখছে, তখন কি হবে চিন্তা করছেন? আপনার সাথে বিয়েটা হয়েই আমার জীবনটা শেষ। সারাদিন এত কাজ করার পরেও কোনো শান্তি নাই। আপনার সামনে দুটো রাস্তা খোলা আছে, হয় আপনি আমাকে মুক্তি দেন, না হয় আমি আপনাকে। পুরোটা বলার আগে অবন্তী আমার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। আর কোনো কথা না বলে সে রুমে চলে গেল। ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি সোফায় গিয়ে বসে রইলাম। একটু পর দেখি সে ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে। থামাতে গিয়েও থামাইনি। যাক, তাতে আমার কি? এসব আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আমি তো আর জোর করে বিয়ে করিনি। আমাকে যদি এতই অপছন্দ করতো তাহলে বিয়ের দিন বলে দিলেই পারতো। সারাদিন বাসায় কাটিয়ে দিলাম, বাবা মাও নেই। বাসাটা কেমন খালি খালি লাগছে। বিকেলবেলা বাসা থেকে বের হয়ে দেখি আয়মান আমাদের বাসার সামনে বসে আছে। কি রে, তুই এখানে? কেন আসতে পারি না? আরে ধুর, সেটা না। এই সময় তুই তো এদিকে আসিস না, সেই জন্য জিজ্ঞেস করলাম। তোকে অনেকবার কল দিতেছিলাম, মোবাইল অফ দেখাচ্ছে, তাই চলে আসলাম। আচ্ছা, ভিতরে আয়। তারপর আয়মানকে নিয়ে আবার বাসায় গেলাম। কি রে, কাউকে দেখছি না যে? আব্বু আম্মু মামার বাসায় গেছে, আসতে রাত হবে। আর তোর বউ?
ও ওর বাপের বাড়িতে চলে গেছে। কেন? আমার সাথে ঝগড়া করে। তুই আবার কি করলি? পুরো ঘটনা শেয়ার করলাম। তো এখন কি সিদ্ধান্ত নিলি? অবন্তীকে রাখবি নাকি ডিভোর্স দিয়ে দিবি? এখনো কিছু চিন্তা করিনি। যেটা ভালো মনে হয় সেটাই কর। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে আইমান চলে গেল। মাগরিবের পরে নামাজ পড়ে আর বাসায় আসিনি। ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের পাশে বসে নিজে নিজেই বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? তোর এই অকৃতজ্ঞ ভাইটা তোর বউকে সুখে রাখতে পারছে না রে। তুমি আমাকে মাফ করে দিস ভাই। আমি কি করব বল? এত অল্প টাকা বেতনে ফ্যামিলি চালাতেও আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুই জানিস ভাই, আমি সকালবেলা কখন নাস্তা করেছি ভুলে গেছি। শুক্রবার ছাড়া দুপুরবেলা আমার পেটে ভাত পড়ে না, শুধু পানি আর এক টুকরো পাউরুটি ছাড়া। জানিস ভাই, আমি 2টা শার্ট দিয়ে পুরো বছরটা কাটিয়ে দিয়েছি। নিজের স্বাদ ইচ্ছা সব বিসর্জন দিয়ে দিয়েছি। নিজের কম্পিউটার, মোবাইল, ঘড়ি সব বিক্রি করে দিয়েছি ওদের মুখে হাসি ফোটানোর জন্য। জানিস ভাই, আমি পড়ালেখাটাও শেষ করে দিয়েছি শুধু অবন্তীর জন্য। কিন্তু দেখ, সে আজকে আমাকে রেখে চলে গেছে। আসলে ভাই দোষটা আমারই। আমি ওদের কাউকে ঠিক মতো সুখে রাখতে পারছি না। কি করব বল? সারাদিন এত কাজ করে বাসায় এসে আমার ফ্লোরে থাকতে ইচ্ছা করে না। আমারও ইচ্ছা করে অন্তত রাতের বেলা কেউ একজন আমার সাথে ভালো ব্যবহার করুক, ঠিকভাবে আমার যত্ন নিক। কিন্তু দেখ, কপালটা এতই খারাপ যে এই সামান্য চাওয়াটুকু আল্লাহ কপালে রাখলো না। ভাই তুই আমাকে মাফ করে দিস। আমি কাউকে সুখ রাখতে পারছি না রে ভাই। আর কিছু বলতে পারলাম না। ভাইয়ার স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো। আরো কিছুক্ষণ ভাইয়ার পাশে থেকে কবর জিয়ারত করে বাসায় চলে গেলাম। দেখলাম তালা আগে থেকেই খোলা। তার মানে আব্বু আম্মু এসে গেছে। দরজাও খোলা। দেখলাম আব্বু আম্মু চোখ মুখ লাল করে বসে আছে। আব্বু কখন আসছো? তার আগে বল, আমার মেয়ে কোথায়? মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হলো, কোনো কথা বলছিস না যে? ওর বাবার বাড়িতে গেছে। অনেকদিন নাকি ওর আম্মুকে দেখেনি। বাবার বাড়ি গেছে নাকি তুই পাঠিয়েছিস? অবন্তী আমাদের সবকিছু বলেছে, যা মেয়েটাকে নিয়ে আয়। আরে আজব, আমি কেন পাঠাবো? ও নিজেই গেছে। নিয়ে আসবো মানে? এখন রাত হয়ে গেছে, আর সে যখন নিজে থেকে গেছে আবার নিজে থেকেই আসবে। এত কথা কেন বলিস? আর বিয়ের পর থেকে তো তুই ওই বাড়িতে যাসনি, এখন যা। এখন গেলে আসবো কখন? তোকে কি একবারও বলছি এখন চলে আসতে? যা এখন, যখন ভালো লাগবে তখন আসবি, পারলে 2 দিন থেকে আয়। আমি ওখানে 2 দিন থাকি, আর এইদিকে আমার চাকরিটা চলে যাক। হইছে, যা এখন। কি আর করার। রেডি হয়ে অবন্তীদের বাসার দিকে রওনা দিলাম। রাত 9টার সময় ওদের বাসায় গিয়ে পৌঁছলাম। কলিং বেল দিলাম। প্রায় 5 মিনিট পর অবন্তীর মা মানে শাশুড়ি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। আরে বাবা তুমি, আসো আসো, ভিতরে আসো। ভিতরে গেলাম। শ্বশুরও বেরিয়ে আসলো। সালাম দিলাম, আরো কিছুক্ষণ কথা বললাম। তারপর উনি বলল, অবন্তী রুমে আছে, তুমি যাও। আমি ওর রুমের কাছে গেলাম। দেখলাম অনেকগুলো মেয়ের সাথে বসে বসে হাসছে। ভাইয়া মারা যাওয়ার পর এই প্রথম অবন্তীকে এইভাবে হাসতে দেখছি। এই মুহূর্তে আমার রুমে যাওয়া উচিত হবে কিনা ভাবতেছি। রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম। কেউ একজন আমাকে দেখে ফেলেছে মনে হয়। তারপর দুলাভাই দুলাভাই বলে ডাকতে শুরু করলো। ভিতরে গেলাম, দেখি অবন্তী আর ওর কয়েকটা কাজিন বসে বসে গল্প করছে। সবার সাথে পরিচিত হওয়ার পর এক এক করে সবাই চলে গেল। তারপর আমি গিয়ে সোফায় বসলাম। কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে অবন্তী বলল, কেন আসছো? আব্বু আম্মু আপনাকে নিয়ে যেতে বলেছে। তারা বলছে সেজন্য এসেছো, নিজে থেকে আসোনি? চুপ করে রইলাম। আমি তো তোমাকে প্যারা দিই, আমি না থাকলে তুমি ভালোই থাকবে। সরি, আসলে সকালবেলা আমার মাথা ঠিক ছিল না, তাই ভুলভাল বলে ফেলছি। সরি, আমি যেতে পারবো না। কেন? এমনিতেই তুমি অনেক কিছু করেছো, আর দরকার নেই। আমি কিছু বলতে যাব, এমন সময় অবন্তীর আম্মু এসে খাবার জন্য ডেকে গেল। অবন্তী তখন বলল, খেতে আসুন। আর কোনো কথা না বলে খেতে চলে গেলাম। বাহ, অল্প সময়ের মধ্যে এত আইটেম। জামাই আদর আসলে অনেক মজার, কিন্তু আমার মনের মধ্যে অন্য চিন্তা করতেছে। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে গেলাম। আমি গিয়ে খাটের উপর বসলাম। অনেকক্ষণ পর অবন্তী আসলো। আমি উঠে সোফায় চলে গেলাম।
তুমি খাটে ঘুমাও, আর আপনি? আমি সোফায় ঘুমাবো। দরকার নেই, আপনি খাটে ঘুমান। সকালে একটু তাড়াতাড়ি উঠিয়েন, আমি আপনাকে বাসায় দিয়ে আমাকে আবার কাজে যেতে হবে। তোমারে বলছি না আমি যাব না। যাবেন না মানে? যাব না মানে যাব না। তার মানে আপনার কাছে আব্বু আম্মুর ভালোবাসার কোনো দাম নেই? সকালে রেডি থাকবেন। বললাম তো আমি যাব না। দূর না গেলে নাই, এত অনুরোধের কিচ্ছু নেই। দেখি কয়দিন না গিয়ে থাকতে পারে। আমারও তো একটা পার্সোনালিটি আছে। ঘুমিয়ে গেলাম, সকালে কাউকে কিছু না বলে চলে গেলাম। বাসায়ও গেলাম না, সরাসরি কাজে চলে গেলাম। এর মধ্যে বাবা কয়েকবার কল দিয়েছে, বাট ধরিনি। রাতের বেলা বাসায় গেলাম, আব্বু আম্মু দুজনেই আমার উপর ফায়ার। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। আব্বু আমার রুমে আসলো। কিরে, কি করিস? কিছু না, কিছু বলবা নাকি? অবন্তীর সাথে আমাদের কথা হয়েছে। ও কিছুদিন ওখানে থাক, মন মানসিকতা ভালো হোক, তারপর চলে আসবি। সেটা আমাকে বললেই তো পারতো। আচ্ছা শোন, বলো। অবন্তীর কোনো ফ্রেন্ডের নাকি বিয়ে, যদি ওর হাতে কিছু টাকা দিতি। তোমাকে কে বললো? সে নিজেই বলেছে, তোকে নাকি বলতে লজ্জা করছে, তাই আমাকে বলেছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। বিয়ে তো কয়েকদিন পর, কালকে দিতে পারবি? আচ্ছা দেখি। তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কাজে যাওয়ার আগে টিউশনিতে গেলাম। পড়াশোনা শেষে টাকাটা অগ্রিম চেয়ে নিলাম। টাকাটা নিয়ে আবার কাজে চলে গেলাম। দুপুরবেলা আমি নামাজ পড়ে বাইরের একটা দোকানে পানির মধ্যে পাউরুটি চুবিয়ে খাচ্ছি, এমন সময় দেখলাম একটা মেয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখলাম এটা অবন্তী। তার কয়েকটা ফ্রেন্ডের সাথে কোথাও যাচ্ছে মনে হয়, বাসের জন্যই অপেক্ষা করছে। আমি দেখেও না দেখার ভান করে কভার ভ্যান চালককে তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার জন্য বললাম। সে ভ্যান চালাচ্ছে আর আমি পিছন থেকে ঠেলতেছি। রাতের বেলা বাসায় আসলাম, দরজায় টোকা দেওয়ার একটু পরেই দরজা খুলে দেয়। তাকিয়ে দেখি এটা অবন্তী। রীতিমতো একটা টাসকি খেলাম। কি ব্যাপার, অবন্তীকে আমি নিয়ে আসতে গেলাম, আসলো না, কিন্তু এখন নিজে থেকে এসে হাজির। অবশ্য ভালোই হয়েছে, সে কোনো কথা না বলে চলে গেল। আমি দরজা লাগিয়ে রুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে সবাই মিলে খেতে বসলাম। খাওয়ার এক পর্যায়ে বাবা বলল, একটা কথা বলার ছিল। কি কথা? তোমাদের বিয়ের তো অনেক দিন হয়েছে, এবার অন্তত ভবিষ্যতের কথা কিছু চিন্তা করো। কি বলছো? কিছুই তো বুঝতেছি না। বাসাটা খালি খালি লাগে, আমাদেরও তো ইচ্ছা করে নাতি নাতনির সাথে খেলতে। আম্মুর কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। কাশতে শুরু করলাম। মনে মনে বললাম, এখনো ফ্লোর থেকে খাটে উঠতে পারিনি, আর আম্মু বাচ্চার চিন্তা করতেছে। আম্মু, দিল্লি এখনো বহুদূর, তোমার কপালে নাতি নাই। কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে গেলাম। রুমে গিয়ে বসে আছি। একটু পর অবন্তী আসলো, আমার দিকে তাকিয়ে রইল। দেখে মনে হচ্ছে কিছু একটা বলবে। কিছু বলবেন? একটা কথা ছিল। বলুন। তুমি আর একটা বিয়ে করো। কি? বিয়ে করব মানে? আপনার মাথা ঠিক আছে? মাথা একদম ঠিক আছে। আব্বু আম্মু ঠিকই বলেছে, বাসাটা কেমন খালি খালি লাগে। ওনাদের জন্য হলেও বিয়েটা করো। বিয়ে করে লাভ কি হবে? তোমারও মনের আশা পূরণ হলো, আর ওনাদেরও নাতি নাতনি আসলো। শুনেন, বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে বললেই বিয়ে করে ফেলবো। বিয়ে মানুষের লাইফে একবারই হয়, বুঝলেন? কিন্তু আমার লাইফে তো একাধিক, সেটাকে কি বলবে? শুনেন, এটা একটা অ্যাক্সিডেন্ট। আপনি তো আর ইচ্ছা করে করেননি, পরিস্থিতির শিকার। আর আমি মনে করি আপনার লাইফে দ্বিতীয় বিয়ে হয়নি। হয়নি মানে কি বলছো? জি, আমি ঠিকই বলছি। বিয়ের পর থেকে আপনার আর আমার সম্পর্ক সেই দেবর ভাবির মতোই রয়ে গেল। না আছে কোনো আন্ডারস্ট্যান্ডিং, না আছে শেয়ারিং, আর না আছে কেয়ারিং। আগে তো একটু হলেও হেসে হেসে কথা বলতেন, কিন্তু বিয়ের পর থেকে তো সেটাও নাই। আমি তো আব্বু আম্মুর জন্য বলতেছি। আম্মুর জাস্ট ইচ্ছা হয়েছে যে যদি একটা নাতি থাকতো তাহলে খেলতে পারতো। তার মানে এই নয় যে ইচ্ছাটা পূরণ করার জন্য আমাকে আবার বিয়ে করতে হবে। আমারও তো অনেক ইচ্ছা ছিল, ভালোভাবে পড়ালেখাটা শেষ করে ভালো একটা চাকরি করব, মহা ধুমধামে বিয়ে করব, ভাইয়া আর আমি মিলে অনেক সুন্দর একটা বাড়ি করব, প্রতিদিন ভালো মন্দ খাবো। কিন্তু
ইচ্ছা কি পূরণ হয়েছে? হয়নি। কারণ একজন মানুষের সবগুলো ইচ্ছা পূরণ হয় না। পড়ালেখা শেষ করা তো দূরের কথা, পরীক্ষাটাও অন্যের সহযোগিতায় দিয়েছি। আর ভালো চাকরি, সেটা তো এখন করতেছি। এই যে ভ্যান গাড়ি ঠেলতেছি, এর থেকে ভালো চাকরি আর কি হতে পারে? ভালো খাবার, সেটা তো প্রতিদিনই খাচ্ছি। পানিতে পাউরুটি চুবিয়ে খাইতেছি, এর থেকে ভালো খাবার আর কি হতে পারে? আর বিয়ে, সেটার কথা নাইবা বলি। এমন বিয়ে করেছি, ধুমধাম তো দূরের কথা, যাদের সাথে বড় হয়েছি, পড়ালেখা করেছি, সেই বন্ধুগুলারেও এখনো বলতে পারিনি। যেখানে মানুষ বিয়ের পরে সুখী হয়, ভালোভাবে থাকে, সেখানে আমি খাট ছেড়ে ফ্লোরে ঘুমাই। সো একজন মানুষের সবগুলো ইচ্ছা পূরণ হয় না। আম্মু আব্বুরটা হয়তো হবে না। আপনি যে বললেন আমাকে আবার বিয়ে করতে, কোন মেয়ে আমার কাছে বিয়ে বসবে? কোন বাপ তার মেয়েকে আমার হাতে তুলে দিবে? কি আছে আমার? না আছে পড়ালেখা, না আছে টাকা পয়সা, আর না আছে ভালো কোনো চাকরি। কিছুই নেই আমার। তারপর যদি শুনে আমি আরো এক বিয়ে করেছি, সেখানে আমাকে মেয়ে তো দূরের কথা, ঝাড়ুর বাড়ি ছাড়া কিছুই দিবে না। আপনি বলছেন বিয়ে করার জন্য। বিয়ে করে খাওয়াবো কি? যে টাকা পাই সেটা দিয়ে নিজেও তো চলতে পারি না। এক বেলা খেলে অন্য বেলা না খেয়ে থাকি। প্রতিদিন হেঁটে হেঁটে কাজে যাই। দুপুরে যেখানে সবাই লাঞ্চ করে, সেখানে আমি পানিতে পাউরুটি চুবিয়ে খাই। সো এগুলো বাদ দেন। আমার দিকে তাকিয়ে আছে, চোখের কোণে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। এটা ঠিক যে আমি আপনার আর আব্বু আম্মুর সবগুলো চাওয়া পূরণ করতে পারছি না। যা যা দরকার সেগুলো দিতে পারছি না। কিন্তু কি করব বলেন? আমিও অনেক চেষ্টা করতেছি, কিছুই হচ্ছে না। হয়তো একদিন সব হবে। সো এসব আজাইরা কথা বাদ দিয়ে অন্য কথা থাকলে বলুন। তুমি ঘুমাও, অনেক রাত হয়েছে। আপনার বান্ধবীর বিয়ে কখন? আগামী সপ্তাহে। ওকে, আমি আব্বুর কাছে 5,000 টাকা দিব। আপনি শপিং করিয়েন আর বিয়েতে কিছু একটা গিফট দিয়েন। লাগবে না, আমি বিয়েতে যাব না। যাবেন না কেন? তুমি এত টাকা দিয়ে দিলে ঘর চলবে কেমনে? সেটা আপনার না জানলেও চলবে। এখন ঘুমান। আর কিছু না বলে ঘুমিয়ে গেলাম। অবন্তী কিছু বলতে গিয়েও বলেনি। মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুমটা ভেঙে যায়। লাইটটা অন করে দেখি অবন্তী ভাইয়ার ছবিটা নিয়ে বসে আছে আর কান্না করতেছে। কি ব্যাপার, আপনি ঘুমাননি এখনো? কি হয়েছে, কথা বলেন না কেন? না, ঘুম আসছে। তুমি ঘুমাও। সরি, তুমি ঘুমাও। কেমনে ঘুমাবো? চিল্লাচিল্লির মধ্যে কি ঘুমানো যায়? আমি আবারও ঘুমাতে গেলাম। ঘুম আসছে না। অবন্তীর হাতে ভাইয়ার ছবিটা দেখে ভাইয়ার কথা মনে পড়ে গেল। ঘড়ি দেখলাম 2টা বাজে। আমি উঠে বাসা থেকে বের হয়ে ভাইয়ার কবরের পাশে গেলাম। বসে বসে কল্পনা করতে লাগলাম ভাইয়ার স্মৃতিগুলো। তারপর নিজে নিজে বলতে লাগলাম, ভাইয়া কেমন আছিস? তোর কথা খুব মনে পড়ছে, তাই চলে আসলাম। ভাইয়া, তোর অবন্তীকে আমি সুখে রাখতে পারছি না রে। কি করব বল? সে এখনো তোকে অনেক ভালোবাসে। সবকিছুর মাঝে তোর অস্তিত্ব খুঁজে বেড়ায়। জানিস, তুই খুব লাকি। অবন্তী তোকে এতই ভালোবাসে যে তোর জায়গায় অন্য কাউকে বসানো তো দূরের কথা, কল্পনাও করে না। জানিস ভাই, সে এখনো তোর ছবি নিয়ে কান্না করে। তুই চলে যাওয়ার পর আমাদের সবার মুখ থেকে হাসিটা চলে গেছে। সবকিছু ঠিকঠাক আছে, তবুও কেমন জানি একা একা লাগে। অবন্তী এখনো তোর পথ চেয়ে বসে থাকে। ওর ধারণা তুই আসবি। অবন্তী তোকে এতটাই ভালোবাসে যে আমাকে বিয়ে করার পরও সে আমাকে বলছে অন্য কাউকে বিয়ে করে সংসার করতে। জানিস ভাই, মাঝে মাঝে অবন্তীর উপর খুব রাগ হয়। ইচ্ছে করে ওরে অনেক বকা দেই, কিন্তু ওর দিকে তাকালেই তোর কথা মনে পড়ে। জানিস ভাই, আমারও অনেক কষ্ট হয় তোরে ছাড়া থাকতে। চাইলেও ভেঙে পড়তে পারি না আব্বু আম্মুর কথা চিন্তা করে। ভাই, তুই যেমন আমাদের সব চাওয়া পাওয়া মিটিয়েছিলি, আমি তেমন পারছি না রে ভাই। ভাই, তুই আমাকে মাফ করে দিস। দোয়া করিস আমার জন্য, যেন ওদের সবার মুখে হাসি ফোটাতে পারি। আরো কিছুক্ষণ পর সেখান থেকে বাসায় চলে গেলাম। তাহাজ্জুদের নামাজ পড়ে নিলাম। তারপর ফজরের নামাজ পড়ে আবারও ভাইয়ার কবরের পাশে গেলাম। কবর জিয়ারত করে বাসায় এসে রেডি হলাম। প্রতিদিনের মতো রওনা দিব, তখন অবন্তী আসলো। পারভেজ, একটা কথা বলতাম। বলেন। বিয়েতে তুমি যেতে পারবে? আমি গিয়ে কি করব?
আপনার বান্ধবীর বিয়ে আপনি যান। আমার অন্য বান্ধবীরা সবাই ওদের হাজবেন্ডকে সাথে নিয়ে যাবে। সমস্যা কি? আপনি একা যাবেন? প্লিজ না করো না। আমার কাজ আছে, আপনি নিজে চলে যাবেন। তুমি না গেলে আমিও যাব না। আমার নিজেরও তো একটা পার্সোনালিটি আছে। তার মানে আপনার পার্সোনালিটি রক্ষা করার জন্য আমাকে নিয়ে যাবেন? না, তোমাকে। হইছে, আর মিথ্যা বলতে হবে না, আমি যাব না। এমন সময় আব্বু আসলো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? দেখো না আব্বু, তোমার ছেলেকে আমার সাথে যাওয়ার জন্য বলছে, সে নাকি যাবে না। কিরে, সত্যি নাকি? আব্বু, আমার কথাটা শোনো। কোনো কথা শোনার দরকার নেই, তুই বিয়েতে যাবি, এটাই ফাইনাল। কিছু বলতে গিয়েও পারলাম না, সোজা বাসা থেকে বের হয়ে কাজে চলে গেলাম। রাস্তায় আইমানের সাথে দেখা হলো। কি রে পারভেজ, দোস্ত কি অবস্থা? আছি, তোর কি খবর? সব ঠিকঠাক। কয়েকদিন পর তো রেজাল্ট দিবে। কোন দিবে জানিস? মনে হয় 5 তারিখ। তুই জানিস না? না, তোর কথাই শুনলাম। আগের মতো অনলাইনে থাকি না, তেমন কোনো নিউজ জানা নেই। আচ্ছা শোন, তোর জন্য একটা সুখবর আছে। কি? একটা কোম্পানিতে কয়েকজন সুপারভাইজার নিয়োগ দিবে, সেনা তো কমপ্লিট করা লাগবে। তোর রেজাল্ট ভালো আসলে তুই আবেদন করিস। থ্যাঙ্কস দোস্ত। অবন্তী এসেছে? এসেছে। তুই নিয়ে আসছিস নাকি নিজেই থেকে এসেছে? ও নিজে থেকে এসেছে। আমি যখন ওর বাবার বাড়িতে গিয়েছিলাম ওরে আনতে, তখন আসেনি। গতকাল নিজে থেকে এসেছে। তুই এখন কি সিদ্ধান্ত নিস, ডিভোর্স দিবি? জানি না, তবে আমার মনে হচ্ছে অবন্তী ঠিকই আমাকে মেনে নিবে, কিন্তু একটু সময় লাগবে। ভাইয়ার স্মৃতি থেকে আমি নিজেই এখনো বের হতে পারিনি, আর অবন্তী এত তাড়াতাড়ি বের হতে না পারাটাই স্বাভাবিক। তাহলে তো ভালোই। আচ্ছা দোস্ত, তুই থাক, আমার দেরি হয়ে যাচ্ছে। পরে বস আর আমি ঝাড়ি দিবে। আচ্ছা ঠিক আছে, যা। তারপর কাজে চলে গেলাম। রাতে আসার সময় বেতন নিয়ে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আব্বুর হাতে টাকাগুলো দিলাম। আব্বু অবন্তীকে ডেকে টাকাটা দিল। অবন্তী আব্বুকে বলল, আব্বু একটা কথা বলতাম। মা বলো। আপনি একটু পারভেজকে বলে দেন যাতে কালকে আমার সাথে একটু শপিং এ যায়, আমি কিছু গিফট কিনবো। যাবে, সমস্যা কি? এই পারবেশ, কালকে ওর সাথে বের হইস। বাবা আমার কাজ আছে, আমি পারবো না। পারবি না কেন? আজকেই বেতন দিয়েছে, আর কালকে যদি কাজে না যাই পরের দিন গেলে লাথি দিয়ে বের করে দিবে। তাহলে সন্ধ্যায় যাবি। তখন টিউশনি করানো লাগবে। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। পরের দিন কাজে গেলাম। সেখান থেকে এসে রেডি হয়ে অবন্তীকে নিয়ে বের হলাম। বিয়ের পর এই প্রথম অবন্তীকে নিয়ে বের হইছি। একটা রিক্সা নিয়ে যাচ্ছি। আমি একটু সরে বসে আছি। তোমার কি আমার পাশে বসতে অস্বস্তি লাগছে? না, কেন? তাহলে এদিক ওদিক চেপে বসছো কেন? আরো ক্লোজ ভাবে বসো। সমস্যা নেই, আমি ঠিক আছি। তারপর দুজনেই চুপ। নীরবতা ভেঙে অবন্তী বলল, পারভেজ, বলেন। তোমার কি মন খারাপ? না, কেন? গোমরা মুখ করে বসে আছো তাই। ও না, আমি ঠিক আছি। কথা বলতে বলতে শপিং মলের সামনে চলে আসলাম। অবন্তী অনেকগুলো গিফট দেখলো, তারপর একটা চয়েস করে ওটা কিনলো। এরপর একটা শাড়ির দোকানে গেল। আমাকে বলল শাড়ি পছন্দ করে দেওয়ার জন্য। দোকানের মধ্যে অনেক লোক, তাই কিছু না বলে নীল রঙের একটা শাড়ি পছন্দ করে দিলাম। ভাইয়ার সাথে যখন বিয়ে হয়েছিল তখন একদিন অবন্তী ওদের বাসায় যাওয়ার সময় একটা নীল শাড়ি পরেছিল। সেদিন অবন্তীকে অনেক সুন্দর দেখাচ্ছিল। সাথে ভাইয়া নীল পাঞ্জাবি পরেছিল। দুজনকে অনেক সুন্দর লাগছিল, তাই অবন্তীর জন্য নীল শাড়িটাই পছন্দ করে দিলাম। তারপর অবন্তী আমাকে বাইরে দাঁড়িয়ে রেখে কোথায় যেন গেছে। অনেকক্ষণ পর আসলো। কোথায় গিয়েছিলেন? ওয়াশরুমে। আর কিছু নিবেন নাকি রিক্সা ডাকবো? রিক্সা নেওয়ার দরকার নেই, হেঁটে হেঁটে যাব। পাগল নাকি আপনি হাঁটবেন, তাও এই রাতের বেলায়? কেন, রাতের বেলায় হাঁটতে সমস্যা নাকি? সেটা না। এত কথা না বলে হাঁটো। তারপর দুজনে হাঁটতে লাগলাম। খুব দারুণ একটা অনুভূতি কাজ করলো। রাস্তায়
আমার আর ওর কোনো কথা হয়নি। অনেকক্ষণ হাঁটার পর বাসায় গেলাম। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর আমি, আব্বু, আম্মু আর অবন্তী খেয়ে নিলাম। রুমে গিয়ে সোফায় বসে আছি। কিছুক্ষণ পর অবন্তী আসলো। এসে কিছুক্ষণ আনাগোনা করলো। তারপর বলল, তারপর দুজনে হাঁটতে লাগলাম। খুব দারুণ একটা অনুভূতি কাজ করলো। রাস্তায় আমার আর ওর কোনো কথা হয়নি। অনেকক্ষণ হাঁটার পর বাসায় গেলাম। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর আমি, আব্বু, আম্মু আর অবন্তী খেয়ে নিলাম। রুমে গিয়ে সোফায় বসে আছি। কিছুক্ষণ পর অবন্তী আসলো। এসে কিছুক্ষণ আনাগোনা করলো। তারপর বলল, পারভেজ, একটা কথা বলতাম। বলেন। এই নাও, এটা তোমার জন্য। কি এটা? খুলে দেখো। আমি প্যাকেটটা খুললাম, দেখলাম একটা পাঞ্জাবি। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এটা কখন নিলেন? এত কিছু তোমার না জানলেও চলবে। হলুদের দিন তুমি এইটা গায়ে দিবে। হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। মনে থাকে জানো। আমি আবারও একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো নরম হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি জেগে গেলাম, কিন্তু না, জাগার ভান ধরে রাখলাম যাতে কেউ কিছু না বুঝতে পারে। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখি অবন্তী আমার পাশে বসে মাথায় হাত বুলাচ্ছে আর কান্না করতেছে। আমি বুঝেও না বুঝার ভান করে শুয়ে আছি। ভালোই লাগতেছে। বিয়ের পর এই প্রথম ওর স্পর্শ পেলাম। কিছুক্ষণ পর আমি চোখ বন্ধ করে বললাম, অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। অবন্তী আমার কথায় অবাক হয়ে যায়। তাড়াতাড়ি বসা থেকে উঠে খাটে চলে যায়। আমি ওপাশ হয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা রেডি হয়ে কাজে যাচ্ছি, এমন সময় আব্বু আর অবন্তী আমার সামনে পথ আটকে দাঁড়ালো। কিরে পারভেজ, কই যাস? কই আবার কাজে। কালকে তোকে কি বললাম? আমার বান্ধবীর বিয়ে যে, সে কথা বলিনি? মনে আছে। তাহলে কাজে কেন যাচ্ছিস? সারাদিন বাসায় থেকে কি করব? বিয়েতে যাব সন্ধ্যায়। সন্ধ্যায় গেলে খাবি কখন? আরে ধুর, আজকে বিয়ে না, আজকে গায়ে হলুদ। সো সন্ধ্যায় গেলে হবে। প্লিজ একটু তাড়াতাড়ি আসিও। আমি আর কিছু না বলে বেরিয়ে গেলাম। সারাদিন কাজ শেষ করে বিকেল বেলা বাসায় চলে আসলাম। এসে দেখি অবন্তী আগে থেকে রেডি। আমিও ফ্রেশ হয়ে রেডি হলাম। অবন্তী একটা ব্যাগে কাপড় চোপড় নিয়ে নিল। তারপর আব্বু আম্মুকে বলে বেরিয়ে গেলাম। একটা সিএনজি নিলাম। অনেকক্ষণ পর বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছালাম। চারপাশ খুব সুন্দর করে সাজানো। বাড়িতে গেলাম। অবন্তীকে দেখেই ওর ফ্রেন্ড জড়িয়ে ধরলো। তারপর আমার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর একটা রুম দেখিয়ে দিয়ে বলল সেখানে যেতে। আমি ওখানেই গিয়ে বসলাম। রাতের বেলা একা একা ভালো লাগছে না। এদিক ওদিক হাঁটতেছি, এমন কিছু একটার সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে না তাকিয়ে বলতে লাগলো, ওই মিয়া, চোখে দেখেন না? দিলেন তো শাড়িটার 12টা বাজিয়ে। তারপর আমার দিকে তাকালো। আমি তো ওরে দেখেই একটা টাস্কি খেলাম। এটা যে লিমা, আমার ক্লাসমেট। আমাকে দেখে বলতে লাগলো, আরে পারভেজ, তুই? কি রে তুই, কি অবস্থা তোর? আমি তো ভালোই আছি, তোর কি খবর? আছি আলহামদুলিল্লাহ। তো বিয়েতে আসলি নাকি? তুইও কি সেম? আমার মামাতো বোনের বিয়ে। মাহি তোর কি হয়? অবন্তীর বান্ধবী। অবন্তী কে? তোর ভাবি। কি, তুই বিয়ে করেছিস? হারামি, একটু বললিও না। সরি রে, হুট করেই বিয়েটা হয়ে গেছে। হইছে। চল আমার কাজিন গুলোর সাথে তোর পরিচয় করিয়ে দেই। সবার সাথে তো পরিচিত হলাম। অবন্তী জামাই হিসেবে হইছোস, আমার বন্ধু হিসেবে তো আর হোসনি। চল তো। আচ্ছা ঠিক আছে চল। তারপর লিমার সাথে গেলাম। সবার সাথে আবারও পরিচিত হলাম। তারপর আমি আর লিমা কলেজের কথাগুলো মনে করে খুব হাসাহাসি করতেছি। অন্যদিকে চোখ পড়তেই দেখি অবন্তী তাকিয়ে আছে আমাদের দিকে। আমি ওরে দেখে আরো জোরে হাসতে শুরু করলাম। অবন্তী হঠাৎ করেই এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে যায়। ওই, এখানে কি করো?
দেখেন না কি করি, আড্ডা দিচ্ছি। আড্ডা দিচ্ছ মানে? ওই মেয়েটা কে? ও আমার বেস্ট ফ্রেন্ড। কি? তোমার মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে? কই, আগে তো কখনো শুনিনি। আপনাকে কেন সবকিছু বলবো? আমার পার্সোনাল ব্যাপার আমার কাছে থাকবে। আচ্ছা, খেয়ে যাও। আপনি খেয়ে নেন, আমি ওদের সাথে খাবো। একটু ভাব নিলাম। কাদের সাথে? আমার ফ্রেন্ড আর ওর কয়েকজন বান্ধবী। অবন্তি কিছু না বলে রাগ দেখিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছি। এমন সময় পেছন থেকে কেউ একজন টোকা দেয়। তাকিয়ে দেখি লিমা। কি রে, তোর বউ তো রেগে গেল। না, রাগিনি। পারভেজ ভাই, তুই আর আমার সাথে কথা বলিস না, পরে দেখবি তোরে চিবাইয়া খাইবো। শোন, তোকে একটু অভিনয় করতে হবে। কি অভিনয়? সব শিখিয়ে দিলাম। না ভাই, আমি পারবো না, তুই অন্য কাউকে বল। তোর বউ যে রাগী, পরে আমার মাথা ফাটাবে। প্লিজ না করিস না। তুই ছাড়া তো এত ক্লোজ কোনো ফ্রেন্ড নাই আমার। একটু পাম দিলাম। আচ্ছা, দেখি কি করা যায়। দেখি না, কাজটা তোকেই করতে হবে। আর তোর সাথে আরো কয়েকটা মেয়ে নিয়ে নে। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা আমাদের প্ল্যান অনুসারে কাজ করতে শুরু করলাম। লিমা আমার হাত ধরে মাহি রুমে আসলো। অবন্তীও সেখানে ছিল। আমাদের এই অবস্থায় দেখে অবন্তীর চোখ কপালে উঠে গেল। আমি আর লিমা কথা বলতেছি। লিমা তো হাসতে হাসতে বারবার আমার গায়ে পড়তেছে। এদিকে অবন্তী রেগে লাল হয়ে আছে। মনে মনে বললাম, জানো, তোমার মনে ভালোবাসা সৃষ্টি করতেছি। তারপর আমি, লিমা আর ওর কয়েকটা কাজিন মিলে আড্ডা দিচ্ছি আর হাসাহাসি করতেছি। এমন সময় দেখি অবন্তী দূর থেকে আমাকে ফলো করতেছে। রাতে খাওয়ার সময় আমি আর লিমা একসাথে বসেছি। অবন্তীর আমাদের টেবিলেই ছিল। আরো কয়েকজন মেয়ে ছিল। পারভেজ দোস্ত, তোর মনে আছে কলেজে থাকতে তুই আমাকে খাইয়ে দিতি, আমিও তোকে খাইয়ে দিতাম? মনে আছে? ওর কথা শুনে নিজেই আবুল হয়ে গেলাম। অভিনয় করতে বলেছি, কিন্তু এমন অভিনয় করবে আমি জীবনে কল্পনাও করিনি। মনে থাকবে না কেন? তুই কত আমার আঙ্গুলে কামড় দিছস, দিনগুলো কি এত সহজে বলতে পারি? মনে আছে আমার জন্মদিনে আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছিলি? তোর জন্মদিনের তারিখ কখন আমি ভুলি না। অবন্তী বারবার আমার দিকে তাকাচ্ছে, চোখের মধ্যে পানি টলমল করতেছে। আমাদের আরো কথাবার্তা দেখে সে টেবিল থেকে উঠে চলে গেল। তারপর সবাই খেয়ে উঠলাম। অন্য মেয়েগুলাও জানে আমাদের প্ল্যান সম্পর্কে। তারপর বাইরে চলে আসলাম। বিয়ে বাড়িতে চিল্লাচিল্লির জন্য কোনো কথাই ভালোভাবে শোনা যাচ্ছে না। পারভেজ, তোর বউ কিন্তু তোকে অনেক ভালোবাসে। পচু, তুই তাহলে কিছু জানোস না। আচ্ছা, তোর কথা বল, বিয়ে করেছিস? করেছি, আবার করিওনি। মানে? বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু উনি দেশের বাইরে। এমনিতে মোবাইলে সারাদিন কথা হয়। বিয়ের পর আমাকেও নিয়ে যাবে তো, তাই সবকিছু ঠিকঠাক করতে একটু সময় লাগছে। বাহ, তাহলে দেশের বাইরে চলে যাবি। দেখিস আমাদের আবার ভুলিস না। একটা মাইক দিব, ভুলবো কেন? আচ্ছা, তোর ভাই কোন দেশে থাকে রে? ভাইয়ার কথা বলার কারণে মনটা খারাপ হয়ে গেল। ভাইয়া এমন এক দেশে থাকে যে দেশে গেলে কেউ আর ফিরে আসে না। মানে? পুরো ঘটনা বললাম। সরি দোস্ত, আমি জানতাম না। ইটস ওকে। তারপর তুই তোর ভাবি মানে অবন্তীকে বিয়ে করে নিলি? হুম। ভালো করছিস, মেয়েটা যথেষ্ট ভালো। তো এখন কি করিস? তেমন কিছু না, চাকরি নাই, বেকার বেকার ঘুরতেছি। সত্যিটা বললাম না, কারণ যতই হোক একটু হলেও মানিজ্যত আছে আমার। কি বলিস? তাহলে ফ্যামিলি কে দেখে, কিভাবে চলে? আল্লাহ চালাইতেছে কোনোভাবে। এই, আমাদের কোম্পানির জন্য কয়েকজন লোক দরকার, তুই চাকরি করবি? আমি বাবাকে বলে দিলে তোর কোনো ইন্টারভিউ নিবে না, সরাসরি চাকরি দিয়ে দিবে। কিন্তু কিন্তু কি? বেতনের কথা বলছিস তো? আচ্ছা, বেতনও বাড়িয়ে দিব, তুই তোর সার্টিফিকেট জমা দিয়ে দিস। থ্যাঙ্কস দোস্ত। আরে থ্যাঙ্কস এর কি আছে, চাকরি হয়ে গেলে ট্রিট দিবি। আচ্ছা ঠিক আছে, দিব। মনে মনে ভাবতেছি, এই মেয়েটার সাথে কলেজে তেমন একটা কথা বলতাম না, জাস্ট হাই হ্যালো ছাড়া। আর আজকে সেই আমাকে চাকরি দিয়ে দিল। আসলেই আসলে উপরওয়ালা কাকে কখন প্রয়োজনে এনে দেয় বলা যায় না। তারপর একটি মেয়ে এসে আমাদের যেতে বলল। হলুদের অনুষ্ঠান নাকি শুরু হয়ে গেছে। এই শোন, বলো। এবার তোর বউকে আসল ডোজ দিব। কি সেটা? তুই শুধু দেখ। তারপর সে আমার হাত ধরে স্টেজের সামনে যায়।
অবন্তী আমাদের দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। গায়ে হলুদ শুরু হলো, সবাই গায়ে হলুদ দিচ্ছে। সব শেষে আমি আর অবন্তী রয়ে গেলাম। তারপর দুজন একসাথে স্টেজে উঠলাম। মাহিকে হলুদ লাগিয়ে দিলাম। মাহি আমাকে মিষ্টি খাইয়ে দিল, আমিও দিলাম, অবন্তীও দিল। তারপর আমি একটা মিষ্টি অবন্তীর মুখের কাছে নিলাম। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর মিষ্টিটার কিছু অংশ খেলো। তারপর সেও আমাকে একটা মিষ্টি খাইয়ে দিল। ভিতরে ভিতরে আমার মনটা নাচানাচি করতেছে। এমন সময় লিমা একটা অদ্ভুত কাজ করে বসলো। সে স্টেজে উঠে অনেকগুলো হলুদ নিয়ে আমার পুরো মুখে মেখে দিল। আমি অবন্তীকে দেখিয়ে লিমাকে হলুদ লাগিয়ে দিলাম। লিমার কাজিন গুলো এসে আমার মাথা থেকে শুরু করে হাত মুখ সব জায়গায় হলুদের পুরো অংশ ঢেলে দিল। অবন্তী আমাদের এই অবস্থা দেখে উঠে চলে গেল। তারপর বাইরে এসে আমি আবারও লিমার সাথে কথা বলতেছি। এমন সময় অবন্তী কোথা থেকে এসে আমার পাঞ্জাবির কলার চেপে ধরে টেনে রুমে নিয়ে যায়। ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। তারপরে, কি ব্যাপার, এইভাবে ধরে নিয়ে আসলেন কেন? ওই মেয়ে দেখলে কথা বলতে মন চায়। তাতে আপনার সমস্যা কোথায়? আছে অনেক সমস্যা। তুমি অন্য মেয়ের দিকে তাকাতে পারবে না। কেন? সেটা না জানলেও চলবে। আমার যেহেতু কেউ নেই, সেহেতু আমি অন্যদের সাথে অবশ্যই কথা বলবো। না, তুই কারোর সাথে কথা বলতে পারবি না। আর যেন ওই মেয়েটার সাথে না দেখি। সমস্যা কোথায়? বলছি না কথা না বলতে। যদি বলি? তাহলে আব্বুকে কল দিয়ে বলবো তুমি আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে প্রেম করছো। কি? আপনি এই কথা বলতে পারবেন? এখন পাঞ্জাবিটা খুলে শুয়ে পড়ো। আপনি কোথায় ঘুমাবেন? পরে দেখা যাবে, তুমি শুয়ে পড়ো। তারপর আমি পাঞ্জাবিটা খুলে রেখে বিছানায় শুয়ে পড়লাম। আপাতত কেউ নেই, একা একা শুয়ে আছি। শুয়ে শুয়ে ভাবতেছি অবন্তী এমন রাগ দেখালো কেন? সেও কি আমাকে ভালোবাসে নাকি? দূর, এটা হয় না। সে আমাকে এখনো দেবরের মতোই দেখে। বুঝতেছি না কেন যে অবন্তী আমাকে মেনে নিচ্ছে না। আল্লাহই ভালো জানে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠতে যাব এমন সময় বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলাম। তাকিয়ে দেখি অবন্তী আমার বুকের উপর ঘুমিয়ে আছে। এটা কি হলো? আমি তো নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। বাহ, এটা তো মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো। আমি উঠতে গিয়ে উঠিনি। এই প্রথম অবন্তী আমাকে স্পর্শ করলো, তাও এমন একটা মুহূর্ত। আমি কেন, পৃথিবীর কোনো পুরুষই এ অবস্থা থেকে উঠবে না। আমি ঘুমের ভান ধরে শুয়ে আছি। দেখি অবন্তী কি করে। কিছুক্ষণ থাকার পর অবন্তী উঠলো। উঠে শাড়ি ঠিক করে নিল। আমি যেন না বুঝতে পারি, সে আস্তে করে রুম থেকে চলে যায়। আমি মনে মনে হাসতেছি। বালিকা, নিজের জামাইয়ের বুকে মাথা রেখে ঘুমাইছো, সেটা দেখলে সমস্যা কোথায়? যাক, একটু পর সে আবার রুমে আসলো। এসে পারভেজ, আয় পারভেজ। আমি ঘুমের ভান ধরে বললাম, আয় ওঠো, অনেক দেরি হয়ে গেছে। আপনি যান, আমি আরেকটু ঘুমাই। না, আর ঘুমাতে হবে না। ওঠো ওঠো, একটু পর বরপক্ষ এসে যাবে। আচ্ছা, উঠছি। এই একটা কথা বলেন তো, কি? আপনি কালকে রাতে কোথায় ছিলেন? মাহির সাথে। কেন? না, এমনি। কেউ একজন আমার পাশে শুয়েছিল, মনে হয় লিমা হবে। কি? আবারও এই মেয়েটার সাথে কথা বলছো? তাহলে কি হতে পারে? আপনি কাউকে দেখেছেন? এই নাও তোমার ব্রাশ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। এই কথা বলে অবন্তী একরকম চোরের মতোই রুম থেকে চলে গেল। আমি বসে বসে হাসতেছি। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিলাম। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। বাইরে গিয়ে লিমার সাথে দেখা হয়। কিরে, তুই বেঁচে আছিস? তোর কি মনে হয়? আমার তো মনে হয় তুই মারা গেছিস। তোর আত্মা ভূত হয়ে ঘুরতেছে। হঠাৎ করে এই কথা বললি কেন? কালকে রাতে তোর বউ যেভাবে তোরে ধরে নিয়ে গেছে, সেটা দেখে মনে হয়েছে যে তুই আজকে শেষ। আরে না, তেমন কিছু না। তোকে তো মনে হয় ভালোবাসে। আরে না, অবন্তী নিজেও ঠিক মতো কথা বলে না, অন্য মেয়েদের সাথেও কথা বলতে দেয় না। একটা প্যারার মধ্যে আছি। বুঝছি। আচ্ছা, আর কয়েকটা ডোজ দিব তোর বউকে। আর দরকার নেই দোস্ত, যেগুলো দিছস সেগুলোতেই আমার 12টা বাজছে। আর দিলে কি করবে আল্লাহ জানে। সমস্যা নেই, হালকা করে একটা দিয়ে দিব। আচ্ছা দিস। একসময় অবন্তী কল দিল। আই পারভেজ, কই তুমি? আছি বাইরে। বাইরে কি?
দরকারের সময় খুঁজে পাই না। কি বলুন? তাড়াতাড়ি রুমে আসো। কেন? ধুর, তুমি এত কথা বলো কেন? আসতে বলছি, আসো। আচ্ছা, আসতেছি। কলটা কেটে দিলাম। কিরে, কে কল দিল? তোর ভাবি রুমে যেতে বলছে। মনে হয় আমাকে তোর সাথে দেখেছে। যা, তোর খবর আছে। তুই দাঁড়া, আমি একটু আসছি। যা, বেঁচে থাকলে দেখা হবে। ওপারে ভালো থাকিস বন্ধু। হা হা হা। ফাজিল, থাক আমি আসছি। তারপর রুমে গেলাম। অবন্তী দেখে আমার চোখ কপালে উঠে গেল। শাড়ি একটাকে উল্টাপাল্টা করে পড়ে আছে। কি ব্যাপার? আপনার এই অবস্থা কেন? এই, তুমি আসছো? কি হয়েছে? ধুর, একা একা শাড়ি পরা যায় নাকি? দরজাটা লাগিয়ে এদিকে আসো। দরজা কেন লাগাবো? তো কি দরজা খুলেই শাড়ি পরবো? যাও, লাগিয়ে আসো। আমি গিয়ে দরজা লাগিয়ে আসলাম। এই, শাড়ির আঁচলটা একটু ধরো তো। আমি তো অবাক হয়ে গেলাম। এটা কি বলে? ওই, আবুলের মতো দাঁড়িয়ে আছো কেন? না মানে স্বপ্ন নাকি বাস্তব, সেটাই তো বুঝতেছি না। সামান্য শাড়িটা ধরতে বলেছি, এতেই এই অবস্থা। অন্য কিছু বললে কি হতো? অন্য কিছু কি? ওই, এত কথা বলো কেন? যেটা করতে বলেছি সেটা করো। আমি গিয়ে হাঁটু গেড়ে বসে শাড়ির কচিগুলো ধরলাম। আপনি শাড়ি পরতে পারেন না? পারি, তবে পুরোপুরি ভাবে পারি না। তাহলে কাল কিভাবে পড়েছেন? বাসা থেকে আসার সময় আম্মু পরিয়ে দিয়েছে। ও আচ্ছা। যাও, তুমি গিয়ে গোসল করে রেডি হয়ে নাও, একটু পর অনুষ্ঠান শুরু হবে। আচ্ছা ঠিক আছে। তারপর গোসল করে রেডি হয়ে নিলাম। অবন্তী নিজের হাতেই আমার শার্টের বোতাম লাগিয়ে দিল। একটা জামাই জামাই ভাব আসলো শরীরে। আমি রেডি হয়ে বাইরে গেলাম। মাহির বাবা ডেকে নিয়ে গেল ওনার সাথে একটু দেখাশোনা করার জন্য। আমি ওনার সাথে গেলাম। বরপক্ষ চলে আসলো। খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। কাজের মাঝখানে আমি নিজেও খেয়ে নিলাম। কিছুক্ষণ পর মাহিকে মানে পাত্রীকে আনা হলো। মাহির সাথে অবন্তী সহ আরো কতগুলো মেয়ে ছিল। অবন্তীকে দেখে আবারও ক্রাশ খেলাম। কালো একটা শাড়িতে একটু অন্যরকম লাগছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এমন সময় পেছন থেকে কেউ একজন টোকা দিল। তাকিয়ে দেখি লিমা। কিরে, নিজের বউকে কেউ এভাবে দেখে? আরে না, আমি বিয়ে দেখতেছিলাম। বুঝি বুঝি, ডাল মে কুচ কালা হ্যায়। আচ্ছা বাদ দে, তুই খেয়েছিস? তুই? ভেবেছিলাম আরো পরে খাবো, আম্মু জোর করে খাইয়ে দিছে। ভালো করছে। এই 15 তারিখ তোর রেজাল্ট দিবে, জানিস? কিসের রেজাল্ট? আরে আমাদের অনার্স পরীক্ষার। ও আচ্ছা, তোর নাম্বারটা দে তো, তোদের অফিসে যাওয়ার আগে কল দিব। ওকে, এই নে। দোস্ত, তোরে ধন্যবাদ দিয়ে ছোট করব না। হইছে, চল তোর বউকে একটু রাগিয়ে দি। কেমনে? গেলেই দেখবি। তারপর লিমা আমার একটা হাত ধরে স্টেজে নিয়ে যায়। তারপর বর আর কনে এর মাঝে বসিয়ে ফটো তোলা শুরু করলো। অবন্তীকে বলল আমাদের ছবি তুলে দিতে। এটা দেখে অবন্তী রাগে লাল হয়ে গেছে। আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমিও একটু রাগানোর জন্য লিমার সাথে ক্লোজ হয়ে বসে ছবি তুলতেছি। এভাবে দিনটা চলে গেল। বিকাল বেলা বসে আছি, এমন সময় বস কল দিল। আসসালামু আলাইকুম। পারবেশ, তুমি কোথায়? আমি তো একটা বিয়ের অনুষ্ঠানে আসছি। কালকে কাজে আসবে? কিন্তু বস, বিয়ে তো এখনো শেষ হয়নি, বউ ভাত বাকি আছে। তোমাকে আর কাজে আসতে হবে না, তুমি বিয়ে খাও। না বস, ঠিক আছে, আমি কালকে আসবো। মনে থাকে যেন, না হলে চাকরি ডিসমিস। কলটা কেটে দিল। আমি মনে মনে ভাবতেছি, শালা, লিমাদের ওখানে চাকরিটা একটু পাই তখন দেখবি তোর এই ব্যবহারের ফল আমি সুদে আসলে দিব। অবন্তীর কাছে গেলাম। একটু এদিকে আসেন তো। আমাকে কেন ডাকতেছো? তোমার তো আর অন্য মেয়ে ফ্রেন্ডের অভাব নেই। দেখেন, বাজে কথা না বলে সাইডে আসেন। কি হয়েছে? আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? বস কল করেছিল, কালকে কাজে না গেলে চাকরি থাকবে না। এখান থেকে তো আর কাজে যাওয়া সম্ভব না, তাই বলছিলাম আপনি থাকেন, বিয়ে শেষ হলে তারপর আমি এসে নিয়ে যাব। দরকার নেই, দাঁড়াও, আমিও যাব। মানে কি? এখনো বিয়ে শেষ হয়নি? আসলটা শেষ, আর এখানে থেকেও কোনো মজা পাবো না। মাহি তো চলে যাবে, সো দাঁড়াও, আমিও আসছি। কিছু না বলে দাঁড়িয়ে আছি। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। লিমাকে ইশারাই বলেছি মোবাইলে কথা বলবো। তারপর একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসলাম। কি রে, চলে আসলি যে? বিয়ে শেষ নাকি? না, কাজ আছে,
বস কল করেছিল তাই। তারপর রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। আইমানকে কল দিয়ে আসতে বললাম। আসার পর পুরো ঘটনা ওর সাথে শেয়ার করলাম। বাহ, তার মানে সব ঠিকঠাক হয়ে গেছে। এখনো শিওর না, আরো কয়েকদিন দেখি। লিমার ডোজটায় কাজ হয়েছে, না হলে অবন্তী এত সহজে নরম হতো না। বন্ধু ঠিক বলছিস, লিমা অনেক হেল্প করেছে। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খেয়ে রুমে গেলাম, দেখলাম অবন্তী বিয়ে তোলা ছবিগুলো দেখতেছে। আমি গিয়ে কাঁথা আর বালিশটা নিয়ে ফ্লোরে ঘুমানোর জন্য রেডি হচ্ছি। অবন্তীর দিকে বারবার তাকাচ্ছি, সে কিছু বলে কিনা, কিন্তু না, কিছু বললো না। আমিও শুয়ে গেলাম। শুয়ে শুয়ে ভাবতেছি অবন্তী তো কিছুই বললো না, তাহলে বিয়েতে কেন শুয়েছিল একসাথে? মনে হয় এটা অন্যদের দেখানোর জন্য, মান সম্মান রক্ষার্থে এমনটা করেছে হয়তো। আমার কপালে এগুলো নেই, তাই এগুলো নিয়ে চিন্তা না করাই বেটার। অবন্তী আগেও আমাকে মেনে নেয়নি, এখনো নিচ্ছে, আর ভবিষ্যতে নেবে বলে মনে হয় না। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে যাচ্ছি, এমন সময় আব্বু সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে। মনে হচ্ছে কিছু একটা বলবে। কিছু বলবে? তোর কাছে কিছু টাকা হবে? তোর মায়ের মেডিসিন শেষ। আমি জানি পকেটে মাত্র 20 টাকা আছে, কারণ যেগুলো ছিল সব বিয়েতে খরচ হয়ে গেছে। যাতায়াত, বিয়ের উপহার, অবন্তী শাড়ি, পুরো মাসের বেতন শেষ। কি বলবো বুঝতেছি না। আচ্ছা, প্রেসক্রিপশনটা আমাকে দাও, আমি আসার সময় নিয়ে আসবো। তারপর বাবার থেকে প্রেসক্রিপশনটা নিয়ে বেরিয়ে গেলাম। ভাবতে লাগলাম কিভাবে কি করব। হেঁটে হেঁটে কাজে চলে গেলাম। প্রতিদিনের মতো সেই দোকানে দোকানে মাল দেওয়া আর ভ্যান ঠেলা। কাজ শেষ করে আসার সময় বসের কাছে কিছু টাকা চাইলাম, শালা টাকা তো দিলই না, উল্টো আরো ঝাড়ি দিল। পরে আইমানকে কল করে দেখা করতে বলি, ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে আম্মুর জন্য মেডিসিন গুলো কিনে নিয়ে আসি। এইভাবে দিন যেতে লাগলো। কয়েকদিন পর আমাদের রেজাল্ট দিবে, এটা নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই, কারণ আমার পরীক্ষা যে খারাপ হয়েছে সেটা আমি খুব ভালো করে জানি। ফেল করবো এটাই শিওর। এদিকে অবন্তী রেজাল্টের চিন্তায় শেষ। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসলো। আমি যথারীতি কাজে চলে গেলাম। দুপুরবেলা অবন্তী আমাকে কল দিয়েছে। আই পারভেজ, তুমি কোথায়? কাজে আছি। কেন, কি হয়েছে? রেজাল্ট দিয়ে দিছে, আমি পাশ করেছি। কনগ্রাচুলেশন। থ্যাঙ্কস। এই তোমার রোল নাম্বার আমি ভুলে গেছি, আমাকে বলো তো। আমি নিজেও ভুলে গেছি, অ্যাডমিন কার্ড দেখো। আচ্ছা, দেখতেছি। তারপর কলটা কেটে দিল। পাশে বস ছিল। আমার মোবাইলে কথা বলা দেখে উনি বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, ওই মিয়া, কাজ করতে আসো নাকি প্রেম করতে? সরি বস। আরে রাখো তোমার সরি, আরে রাখো তোমার সরি, মোবাইল বন্ধ করো মিয়া। এতই যখন বউ বউ করো তাহলে কাজে আসো কেন? বউয়ের কাছে থাকলেই তো পারো। এই শালার উপর তো রাগ হচ্ছেই, সাথে অবন্তীর উপরও। কল দেওয়ার আর সময় পেল না। রেজাল্ট দিয়েছে তো কি হয়েছে, বাসায় গেলেও তো বলা যেত। আমি মোবাইলটা বন্ধ করে রেখে দিলাম। তারপর কাজ শেষ, বসের কাছে টাকা চাইলাম। উনি মুখের উপর বলে দিয়েছে মাস শেষ হওয়া ছাড়া কোনো টাকা দিবে না। যদি অতিরিক্ত করি তাহলে অতিরিক্ত কাজের টাকা দিবে। আমি আরো 2 ঘন্টা করে 100 টাকা নিলাম, তার হিসাবে নাকি আরো কম পাবো। তারপর গেলাম টিউশনিতে। পড়ানোর এক পর্যায়ে ছাত্রের মা আসলো, টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আন্টি কিছু বলবেন? এই না, তোমার এই মাসের বেতন। কিন্তু আন্টি, মাস তো এখনো শেষ হয়নি। জানি, তোমাকে আর আসার দরকার নেই। আমি ওর জন্য নতুন টিচার দেখছি। কিন্তু আন্টি কেন? তুমি রাতে করে আসো, তার উপর দেখে মনে হয় ক্লান্ত। তোমার পড়াশোনা নাকি ওর কাছে ভালো লাগে না। আর আর কি? আর তুমি নাকি ভ্যান। তোমাকে আজকে সকালে ওর ফ্রেন্ডরা সবাই দেখেছে। তারপর স্কুলে গিয়ে ওর অনেক রকম কথাবার্তা বলেছে, ঠাট্টা করেছে। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। শালা ভ্যান গাড়ির সাথে পড়ানোর কি সম্পর্ক এখনো আমার মাথায় আসছে না। কিছু না বলে ওই বাসা থেকে বেরিয়ে গেলাম। এবার কি হবে? টিউশনির টাকাটা দিয়ে আব্বু আমার মেডিসিন কিনি, কিন্তু এবার কি হবে? হঠাৎ করে অবন্তী রেজাল্টের কথা মনে পড়লো। আন্টির দেওয়া বেতনগুলো দেখতে লাগলাম। পুরো টাকা দেয়নি, অর্ধেক দিয়েছে। বাস আসলে সব দিক দিয়ে আসে। অবন্তীর জন্য 2 কেজি মিষ্টি নিলাম। তারপর হেঁটে হেঁটে বাসায় গেলাম। কলিং বেল দেওয়ার একটু পর দরজা খুলে দিল। তাকিয়ে দেখি আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। শালা ভ্যান গাড়ির সাথে পড়ানোর কি সম্পর্ক এখনো আমার মাথায় আসছে না।
কিছু না বলে ওই বাসা থেকে বেরিয়ে গেলাম। এবার কি হবে? টিউশনির টাকাটা দিয়ে আব্বু আম্মুর মেডিসিন কিনি। কিন্তু এবার কি হবে? হঠাৎ করে অবন্তীর রেজাল্টের কথা মনে পড়লো। আন্টির দেওয়া বেতনগুলো দেখতে লাগলাম। পুরো টাকা দেয়নি, অর্ধেক দিয়েছে। বাস আসলে সব দিক দিয়েই আসে। অবন্তীর জন্য 2 কেজি মিষ্টি নিলাম। তারপর হেঁটে হেঁটে বাসায় গেলাম। কলিং বেল দেওয়ার একটু পর দরজা খুলে দিল। অবন্তী আমাকে দেখেই জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমি তো পুরো টাসকি খেয়ে গেলাম। কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। একটু পর আম্মু রুম থেকে বের হয়ে দেখে অবন্তী আমাকে জড়িয়ে ধরে আছে। আম্মু হাসতে হাসতে আমার রুমে চলে যায়। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। তারপর অবন্তী আমাকে ছাড়িয়ে বলতে থাকে, পারভেজ, আমি পাশ করেছি। কংগ্রাচুলেশন, এই নিন, মিষ্টিগুলো নিয়ে যান। ওই, আমি পাশ করেছি সেজন্য আমি এত খুশি হইনি। খুশি হয়েছে এই জন্য তুমিও ভালো নাম্বারে পাশ করছো। কি? তুমিও পাশ করছো, শুধু পয়েন্ট একটু কম। এটা কোনো ব্যাপার না। আমি আর কোনো কথা না বলে অবন্তীকে কোলে নিয়ে নিলাম। আসলে খুশিতে নিজেকে আর স্থির রাখতে পারিনি। ওরে কোলের কারণে ও আমার দিকে অবাকভাবে তাকিয়ে রইল। সরি, আসলে এমন একটা খুশির খবর শুনে নিজেকে স্থির রাখতে পারিনি। ইটস ওকে, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি রুমে চলে গেলাম। মনে মনে ভাবলাম এবার লিমাদের অফিসে যাব, দেখি চাকরিটা হয় কিনা। ফ্রেশ হয়ে আব্বু আম্মুর কাছে আসলাম। আব্বু আম্মু দুজনেই অনেক খুশি। বসে বসে অনেকক্ষণ গল্প করলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। অবন্তী রুমে আসার আগে শুয়ে পড়লাম। একটু পর সে আসলো, আমার পাশে বসলো। কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে খাটে চলে গেল। অবন্তী ঘুমিয়ে যাওয়ার পর আমি উঠলাম। উদ্দেশ্য হচ্ছে ভাইয়ার কাছে যাব। আজকে এমন একটা দিনে ভাইয়া থাকলে হয়তো তিনি আমাদের চাইতেও বেশি খুশি হতেন। আমি উঠে অজু করে ভাইয়ার কবরের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর আমি কবরের কাছে গেলাম। আমি জানি ভাইয়া আমাকে দেখে অনেক খুশি হবে। আমি কবরের মাথার পাশে গিয়ে বসলাম। ভাইয়া, কেমন আছিস? এত রাতে তোরে ডিস্টার্ব করার জন্য সরি। জানি তুই অনেক বিরক্ত হবি, কিন্তু কি করব বল? কথাগুলো তোকে না বললে যে আমার ঘুম আসবে না। আজকে আমাদের রেজাল্ট দিয়েছে। যদিও রেজাল্ট নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা নেই। আমি চিন্তায় ছিলাম অবন্তীকে নিয়ে। আলহামদুলিল্লাহ, সে পাশ করেছে, আমিও পাশ করেছি। কিন্তু সেটা হয়তো তোর মনের মতো হবে না। ভাইয়া, তোর স্বপ্নটা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। তোর আর অবন্তীর ইচ্ছা ছিল অবন্তী যেন গ্রাজুয়েশন কমপ্লিট করে। আজকে সেই দিন যেটার জন্য তুই স্বপ্ন দেখতি। আজকে সবই ঠিক আছে, শুধু তুই নেই আমাদের পাশে। তোর স্বপ্নগুলো আমি নিজের জীবন দিয়ে হলেও পূরণ করব। জানিস ভাই, আমারও অনেক ইচ্ছা ছিল খুব ভালো একটা রেজাল্ট করার জন্য, কিন্তু কি করব বল, সেটা হয়তো আমার কপালে নাই। তারপরও যে পাশ করেছি সেটার জন্য আলহামদুলিল্লাহ। ভাইয়া, তুই যদি থাকতি হয়তো আমিও ভালো কিছু করতাম। তুই চলে যাওয়ার পর থেকে আমার পুরো পৃথিবীটাই পাল্টে গেছে। এখন বুঝতে পারছি তুই কষ্ট করে আমাদের স্বপ্নগুলো পূরণ করেছিস। এত কষ্ট করার পরেও নিজেকে সবসময় হাসি খুশি রেখেছিস। ভাই, তোর জন্য তো আমি কিছুই করতে পারিনি। সারা জীবন তুই আমাদের জন্য করে গেছিস। জানিস ভাইয়া, অবন্তী এখনো আমাকে মেনে নেয়নি, হয়তো নিবেও না, কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই। সে এখনো তোকে অনেক ভালোবাসে। অবন্তীর জন্য না হয় আমি আমার জীবনটা স্যাক্রিফাইস করে দিলাম। সে যেমন থাকতে চাই তেমনই থাকুক। ভাই, আমার টাকা পয়সা কিছুর দরকার নেই, শুধু তোকে দরকার। তুই আরেকবার আমাদের মাঝে ফিরে আয়, কখনো তোকে হারাতে দিব না। প্লিজ ভাই, আয় আরেকবার। আর কোনো কথাই আসছে না মুখ দিয়ে। বসে বসে ভাইয়ের স্মৃতিগুলো মনে করতে লাগলাম। তারপর উঠে কবর জিয়ারত করে বাসায় চলে আসলাম।